ওকে। আসলে সরি, একটু আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে ফেলি। আশা করি কারোর শুনতে সমস্যা হচ্ছে না। কাইন্ডলি আমার সাথে ওই টেক্সটে করবেন, আমার সাথে কমিউনিকেশনটা চালাবেন, ঠিক আছে? ওকে। এখন মনে হয় ইকো শুনতে পাওয়ার কথা না, তো আমরা এটা শুরু করে দিই। অনেক সময় হয়েছে, ভানভনিতা না করে সরাসরি ক্লাসে চলে যাই। ওকে। আজকে আমরা বেসিক্যালি যে পড়াটা পড়বো সেটা হচ্ছে আমাদের সিং কম্প্রিহেনশন। না, সিং কম্প্রিহেনশন বলা উচিত না, শুধু কম্প্রিহেনশন বলি, বা বাংলায় আমরা সাধারণত যেটাকে সাধারণত প্রচলিত ভাষা, বাংলায় নয়, প্রচলিত ভাষা যেটাকে আমরা প্যাসেজ হিসেবে অভিহিত করে থাকি, ঠিক আছে? তো আমরা সাধারণত কি জানি যে প্যাসেজে কি থাকে, আসলে মূলত আমাদের একটা টেক্সট থাকবে, ঠিক আছে? একটা টেক্সটের, কিছু টেক্সটের পরে আমাদের কি থাকবে, এখানে 4 5 6টা কোয়েশ্চন থাকতে পারে, ঠিক আছে? নর্মালি 4টা থাকে, 5টা থাকে, 6টা থাকে। তো নর্মালি ব্যাংকের কোয়েশ্চেন 4 বা 5টার বেশি কোয়েশ্চেন আসলে থাকে না, ঠিক আছে? আর কোয়েশ্চেন গুলাকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এবং অ্যান্সার করতে হবে কি, ওই প্যাসেজের প্রেক্ষাপটে। মানে আপনি এমন না যে আপনার আগের থেকে কোনো নলেজ আপনার আছে সেটা দিয়ে আপনি কি করবেন, অ্যান্সার গুলো বসে দেবেন, ওরকম না। আর একটা জিনিস হচ্ছে যে বলে যে হুবহু কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সকে সাধারণত কি করবেন না আপনারা, কপি করবেন না। এটা একটা কথা বলা থাকে, তবে এখানে মধ্যে একটা যদি কিন্তু আছে। অনেকে ভাবে যে মনে হয় কোনো ওয়ার্ডও কি করা যাবে না ভাই, কপি করা যাবে না, আসলে কিন্তু এটা না। মূলত বলতে যেটা বোঝাচ্ছে যে একটা সেন্টেন্সকে হুবহু আপনারা কি করতে পারবেন না, কপি করতে পারবেন না। আই রিপিট, একটা সেন্টেন্স হুবহু প্যাসেজ যেভাবে দেয়া আছে আপনারা কি করতে পারবেন না, অ্যান্সার স্ক্রিপ্টে হুবহু সেভাবে লিখতে পারবে না। আমরা কি করব, একটু হলেও সেটাকে মডিফিকেশন করব, কিছুটা প্যারাফ্রেজ রিফ্রেশ করা হলেও সেটা লিখতে হবে, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে কি স্পেসিফিক কোনো ওয়ার্ড আমরা কি করতে পারবো না, কপি করতে পারবো না। অনেকের মধ্যে একটা রং মানে কনসেপ্ট আছে, একটা মিসকনসেপশন আছে যে কি আমরা মনে হয় প্যাসেজের কোনো ওয়ার্ডও কি করতে পারবো না, নিতে পারবো না। এটা কিন্তু ভুল। আপনারা প্যাসেজের কিওয়ার্ড গুলো অবশ্যই কি করতে পারবেন, খাতায় লিখতে পারবেন। এবং কিওয়ার্ড পেলে তো টিচার বুঝবে যে না, আপনি প্যাসেজের সাথে আপনার অ্যান্সার গুলো কোরিলেট করে কি করতে পেরেছেন, অ্যান্সার করতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সরাসরি তাহলে বুঝতে পেরেছি কি থাকবে। আবার বলতেছি, আমাদের এই টেক্সটটাতে আমাদের কি থাকবে, একটা প্যাসেজ থাকবে, এবার একটা টেক্সট থাকবে। ওই টেক্সটের উপর বেস করে কি করতে হবে, 4 থেকে 5টা কোয়েশ্চন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর কোয়েশ্চন গুলো অবশ্যই কি করতে হবে, আবার বলছি, কোয়েশ্চন গুলো প্যাসেজের আলোকে কি করতে হবে, ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, উদ্দীপকের আলোকে। তো এভাবে প্যাসেজের ভিত্তিতে বা প্যাসেজের উপর বেস করে কি করতে হবে, আমার অ্যান্সার গুলা করতে হবে। তবে একটা কথা, যে সেন্টেন্স গুলা কি করতে পারবো না, আমরা হুবহু কি করবো না, আমরা কপি করবো না, ঠিক আছে? তো আসি আমরা। এখন দেখেন আমাদের, আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে, ঠিক আছে, লেটস সে 2022 ভিত্তিক সিনিয়র অফিসারের যে এক্সামটা হলো রিটেন, ঠিক আছে? এই রিটেনে, আচ্ছা এখন বলতে পারেন যে ভাই এই ক্লাসটা কেন আগে শুরু করলেন, মানে ফোকাস সেটিং এর পরে আমাদের ট্রান্সলেশন ছিল, আর্গুমেন্টারি রাইটিং ছিল, কেন আপনি এই প্যাসেজ বা আপনার এই কম্প্রেহেনশন দিয়ে শুরু করছেন? ভাই এখানে আমার মনে হয় নাম্বার তোলা খুবই সহজ, এবং বিশেষ করেন আপনারা 80% নম্বর পেয়ে যাবেন। এতদিন কার থেকে কি জেনে এসেছেন ওগুলো মাথা থেকে সরায় ফেলাই দেন। জাস্ট আমার কথাটা মাথায় রাখেন, আপনি যদি টেন্স ঠিক রাখতে পারেন, এবং আপনি যদি কি করতে পারেন, রাইট ফ্রম ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করে যদি কি করতে পারেন, অ্যান্সারগুলো লিখতে পারেন, এবং আপনার অ্যান্সারটা যদি কোরিলেট করা যায় আপনার প্যাসেজটার সাথে, গিভেন টেক্সটের সাথে যদি অ্যালাইন করে, দ্যাট মিনস ইউ আর শিওর টু গেট মিনিমাম 80% মার্কস। ঠিক আছে? তার মানে এখানে নাম্বার তোলা কিন্তু খুবই সহজ। যদি আমার এখানে যদি কি 30 মার্কস থাকে কথার কথা, তাহলে আমি কিন্তু এখানে 24 25 অনায়াসে পাচ্ছি ভাই। এবং বিশ্বাস করেন, একটা 30-এ আপনি যদি 24 25 পেয়ে যান ভাই, তাহলে আপনি কিন্তু রিটেন টিকার দৌড়ে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে গেছেন। সুতরাং আমরা কি করবো, মানে বেসিক্যালি আমি যখন আপনাদের মতো ছিলাম, তখন আমি এই জিনিসগুলো নিয়ে কি করতাম, বেশি হাইলাইট করতাম। মানে করতাম কি, একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে আপনারা আরেকটু বুঝবেন। আমার সময় স্পষ্ট মনে আছে, কি রে ভাই, আমার সময় রিটেনে সিনিয়র বেসে 18 প্রশ্ন একটু দেখিয়েন, COP26 নামে কি আসছিল, একটা প্যাসেজ আসছে, প্যাসেজ বলতেছে, একটা ফোকাস রিডিং আসছিল। বিলিভ মি অর নট, পুলা পাইন যখন দেখছে কমন, মানে ওই যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ফোকাস কম পাওয়া মানে কি পেজের পর পেজ লিখে উড়াই ফেলবো, লিটারেলি পুলা পাইন সেই কাজটা করা শুরু করছে। আমি দেখেছি ভাই আশেপাশে পুলা পাইন ভাই 5 6 পেজ করে করে কি করতেছে ভাই, মানে ইচ্ছা মতো লিখতেছে, ডেটা লিখতেছে, প্রধানমন্ত্রী কোন জায়গায় কোন গাছ লাগায় আসছে, প্রধানমন্ত্রী কোন জায়গায় কোন কথা, তখন তো এগুলো বেশি চলতো ভাই। ঠিক আছে, মানে তেল মারা যেটা আর কি। আমি তো এত কিছু জানতাম না। তো দেখেন, একটা জিনিস চিন্তা করলাম যে পোলাপাইন করলো কি, পেস কমন ফোকাস পেয়ে এই জিনিসগুলো যেগুলো আপনাদের নাম্বার সহজে আনা যায়, এইগুলোতে কি করলো তারা, কম সময় দিল, এবং ফলাফলে হইলো কি, দেখা গেলো কি, ওইবার তো প্যানেল হয় না, ঠিক আছে? তার মানে প্রথম মেরিটে যারা জব পাইছে তারাই আলটিমেটলি জব পাইছে। এবং বিশেষ করে না, কারণ যাই না, ওই মুখস্থ পার্টি আলটিমেটলি খুব কমই জবে আসতে পারছে। পেলো হয়তো ওই লাস্টের দিকে আর কর্মসংস্থান। আমার নিজের ফ্রেন্ড, আমি বলবো, আমি নাম বলতেছি না, ঠিক আছে, আমার পরবর্তীতে সে আমার সাথে বিডিবিএল চান্স পেয়েছিল। সে প্রথমবার কর্মসংস্থান ব্যাংকে কি পাইছিল, চাকরি পাইছিল। সে বলতেছিল যে তার ভাষ্য মতে তার রিটার্ন খুব ভালো হয়েছিল, কারণ সে কমন পাইছিল।
তার মানে আপনারা বুঝতে পারতেছেন কোন রিটেনে কোন জায়গাগুলোতে আপনাদের খেলতে হবে, মানে যেখানে আপনাদের নাম্বার তোলা খুবই সহজ। এবং এই জিনিসগুলো কিন্তু কমন পাওয়ার জিনিস না, মানে আপনিও এক্সাম হলে এই যে ইয়া পাচ্ছেন, কম্পিটিশন পাচ্ছেন, বাকি ক্যান্ডিডেটরাও কিন্তু সেম জিনিসটাই পাচ্ছে। সুতরাং এখানে কমন আনকমন এখানে কিন্তু ফ্যাক্ট ম্যাটার করে না, ম্যাটার করতেছে কি আপনি জানেন কিনা যে কিভাবে লিখতে হয়। তো আমরা বেসিক্যালি এই জিনিসটা শিখবো। ওকে, তাহলে আমরা একটা প্যাসেজ দেখি, ঠিক আছে? এটা মানে কম্পারিশন দেখি, এটা হচ্ছে সিনিয়র অফিসার 2022 ভিত্তিক এসেছিল, ঠিক আছে? আমাদের প্যাসেজটা মোটামুটি এরকম ছিল। আমি জানি এখানে মানে পুরো প্যাসেজটা একটা স্লাইডে আনতে গেলে আমার কি হয়েছে, ওই ফন্টগুলো ছোট হয়ে গেছে। তো যেহেতু আমাদের প্যাসেজে 3টা প্যারা ছিল, তাহলে আমি যদি আপনাদেরকে 3টা স্লাইডে যদি কি করি, ইয়াটা এনে দেই, প্যাসেজটা এনে দেই, তাহলে মানে আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। জাস্ট এটা মাথায় রাখেন যে এরকম কি ছিল, একটা প্যাসেজ ছিল, ঠিক আছে? প্যাসেজে 3টা প্যারাগ্রাফ ছিল। তো প্যারাগ্রাফ আমি যদি 3টা প্যারাগ্রাফকে 3টা ভিন্ন ভিন্ন স্লাইডে আনি, তাহলে আমাদের এরকম দাঁড়ায়। এখন তো আমরা মোটামুটি সবাই পড়তে পারতেছি, রাইট? তো আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করবো, আপনারা কি করেন নর্মালি প্যাসেজ, এরকম ধরুন প্রথম পোর্শন, দ্য মিড পোর্শন এন্ড দ্য লাস্ট পোর্শন, ঠিক আছে? এরকম 3টা পোর্শন আমি কি করলাম, পুরো প্যাসেজটাকে নিয়ে আসলাম। ওকে, ফাইন। তো প্যাসেজের পর আমি কি বুঝলাম, সাধারণত কি থাকে, প্যাসেজের সাথে আমাদের কোয়েশ্চন থাকে। তাহলে আমরা একটু কোয়েশ্চন গুলো একটু দেখি, কোয়েশ্চন গুলো কি কি ছিল। আচ্ছা, ঠিক আছে, কাইন্ডলি সবাই একটু মাইক অফ রাখেন। আর যেটা বলতেছিলাম আমি ভাই, আমাদের কোয়েশ্চন ছিল এরকম, দেখেন কোয়েশ্চন ছিল একটু, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি প্যাসেজটা দেখালাম। এখন দেখেন 5টা কি আছে আমাদের, 5টা কোয়েশ্চন ছিল। এবং কোয়েশ্চন গুলো অ্যান্সার করতে হবে আপনার কিসের উপর বেস করে, আপনার প্যাসেজের উপরে বেস করে। এখন অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, অনেকে ভাবে যে কথার কথা ধরেন 5 5 25, মানে একটা 5 করে অথবা একটা 6 করে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, বা ধরেন একটা 4 করে, এরকম থাকে নাম্বার গুলা। 20 থেকে 30 এর বেশি সাধারণত যায় না ব্যাংকে। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? 20 থেকে 30, মানে এটা ফিক্স না, এটা ইয়া করে আপনার ভেরি করে প্রতি বছর বা বিভিন্ন এক্সাম গুলোতে। আচ্ছা, তাহলে হয় প্রতিটা কোয়েশ্চেনে 4 করে থাকবে বা ম্যাক্সিমাম 6 করে থাকবে, মোটামুটি আমাদের রেঞ্জটা এরকমই হয়, এর বেশি কম হয় না। এখন অনেকের মধ্যে একটা মানে মিসকনসেপশন এটাও প্রচলিত যে নাম্বার যদি বেশি থাকে, মানে 4 নম্বরের জন্য যতটুকু আমার লিখতে হবে, 6 নম্বরের জন্য মনে হয় আরো বেশি লিখতে হবে। ভাই এই জিনিসগুলো মাথা থেকে দূর করে ফেলেন, ঠিক আছে? আবারও বলতেছি, কারো যদি এরকম কোনো কনসেপ্ট থাকে যে 4 নম্বরের জন্য আমি যে মানে যতটুকু লিখতাম, 6 নম্বরের জন্য মনে হয় আমার বেশি লিখতে হবে, ভাই দিস ইজ অ্যাবসলিউটলি মিসকনসেপশন। এই মিসকনসেপশন গুলো কি করে ফেলেন ভাই, মাথা থেকে ছুটাই ফেলেন। তাহলে আমরা আবার বলতেছি, মানে পরীক্ষা যখন বসবো, তখন আমি যখন এই জিনিসটা অ্যান্সার করবো, মানে আমরা যখন কম্প্রিহেনশন অ্যান্সার করবো, তখন আমার মাথায় এইটা থাকবে না যে প্রত্যেকটার ওয়েটেজ কত, মানে প্রত্যেকটার মার্ক কত করে। আমরা জাস্ট কি করব, মানে এই মার্কস এটা দেখবো না যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কত করে। তার মানে আমাদের মাথায় এরকম কোনো কিছু ফিক্স থাকবে না যে হাফ পেজ লিখতে হবে একটা প্রশ্নের জন্য, বা 1/4 লিখতে হবে, এরকম কোনো লিমিটেশন আমরা আনবো না। আমার যতটুকু মনে চায়, মানে যতটুকু হইলে আমার অ্যান্সারটা স্পেসিফিক হয়, ততটুকুই লিখবো। তবে সাধারণত আমি কম লেখার পক্ষপাতী ছিলাম। কম লেখা বলতে এই না যে কি মানে না লিখে আসা, মানে যত অল্প ভাষায় যতটুকু সুন্দর করে লিখে আসা যায় ততটুকু আমি লিখতাম, ঠিক আছে স্যার? আমি স্ট্রাকচারটা বেসিক্যালি ফলো করতাম। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, মানে আপনারা একটু কাইন্ডলি স্ট্রাকচারটা ফলো করেন। এখন কেউ যদি স্ট্রাকচার ফলো করার পর কেউ যদি ধরেন এসেন্সটা ধরে ফেলতে পারেন, মানে জিনিসটা ধরে ফেলতে পারেন, তার পক্ষে কিন্তু একটু চাইলে একটু বড় করে লেখা অসম্ভব কিছু না। একটু মানে বড় করা আসলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার উপর নির্ভর করে। আপনি ক্লজ জানলে, ফ্রেজ জানলে, চাইলে লেখাগুলোকে একটু বড় করে লিখতে পারেন, বা চাইলে স্পেসিফিক করে লিখতে পারেন। তবে আবার বলতেছি, আমার তো ভাই এখানে শুধু ভালো করলে হবে না, আমার কিন্তু অন্যান্য সেগমেন্টগুলো ভালো করতে হবে। আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটা পড়ছেন কিনা জানি না। ওই যে বলেছিলাম যে চাকরি পাওয়ার মূল শর্ত কিন্তু কি, জ্যাক অফ অল ট্রেডস গুড ফর নান, মনে আছে? মানে আপনাকে সব বিষয়ে মোটামুটি পারদর্শী হতে হবে, কোনো বিষয়ে পণ্ডিত হওয়া যাবে না। সবগুলো বিষয়টা মোটামুটি একটা ভালো লেভেলে কি পারতে হবে। সিমিলারলি সেম থিং অ্যাপ্লাইজ ফর রিটার্ন, ব্যাংক রিটার্ন। ব্যাংক রিটার্নে যে এই কতগুলো যে কন্টেন্ট থাকে বিভিন্ন রকমের, ফোকাস রাইটিং, আর্গুমেন্টারি রাইটিং, জিকে, ম্যাথ, সবগুলোতে কিন্তু কি আপনাকে মানে মোর দেন এভারেজ একটা কি করতে হবে, মার্ক তুলে আনতে হবে। তাহলে দেখবেন যে আপনার রিটার্ন অনায়াসে পাস করে গেছেন এবং অনায়াসে চাকরি পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে ভাই আমাদের দেশে ম্যাক্সিমাম গ্রাজুয়েট খেলতে পারে না ভাই। তারা মনে করে কি ফোকাস কম, মানে কি ভালো করে ফোকাস লিখবো, বা ফোকাস কমন আসে না, এখন আমি বসে বসে কান্নাকাটি করবো। কিন্তু তারা এই জিনিসটা বুঝে না যে এখানে যে আমার সহজ কতগুলো মার্কস, এই যে 30 মার্ক, লিটারালি 30 মার্ক কিন্তু আপনাকে তারা বোনাস দিচ্ছে যদি আপনি জাস্ট টু দা পয়েন্টে অত স্পেসিফিক করে কি করতে পারেন, অ্যান্সার করে আসতে পারেন। এখন আসেন তাহলে আমরা দেখবো যে কিভাবে এটাকে ভালো করে নাম্বার আনা যায়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে দেই যাই শুভ। তাহলে মানে দেখেন অনেকে কিন্তু মানে এটা আসছিল, ঠিক আছে?
আচ্ছা, অনেকে একজন আমাকে বলছে বিবিডিতে উপরে র্যাঙ্কে স্থান পাওয়া মানুষই বলছে 4-5 লাইন করে লিখতে। ভাই এটা কোন, বিলিভ মি অর নট, আমি তো ফ্যাকাল্টির সাথে কথা বলি ভাই, এতটুকু শিওর থাকেন ভাই, এরকম কোন রুল আমি তাদের মুখ থেকে শুনি নাই। হ্যাঁ, আপনি যদি স্পেসিফিক বা আপনি যদি ধরেন টু দা পয়েন্ট লেখার পর যদি আপনি এক্সট্রা কিছু লেখেন, ওইটা তো তো ভাই এক্সট্রা কোনো মার্ক আসতেছে না। মানে টিচার দেখবে যে আপনি কতক্ষণ, মানে আপনি কি মূল এসেন্সটা আনতে পারছে কিনা, মানে কোয়েশ্চন যেটা চেয়েছে আপনাকে অ্যান্সারের মধ্যে এটা আনতে পারছে কিনা। এবং সেটা আপনি 2 লাইনেও লিখতে পারেন, সেটা আপনি 4-5 লাইন লিখতে পারেন, আপ টু ইউ টোটালি। কিন্তু এমন কোনো নিয়ম নাই যে 4-5 লাইনই লিখতে হবে, ঠিক আছে? এটা একদম ভ্রান্ত ধারণা ভাই, ভ্রান্ত ধারণা। ঠিক আছে, বিলিভ মি অর নট, আমার ভাই, আমার নিজের বড় ভাইতে বিবি এডি হয়েছে, তাই না? সে তো আমার থেকেও আরো ছোট করে লেখে, কারণ তার লেখার ইয়ে হচ্ছে ভাই, কোয়ালিটি হচ্ছে ইনসেন লেভেলের। যদিও সে ক্লাস টাস নেয় না এবং তাকে আপনারা পাবেন না সোশ্যাল লাইফে, মানে ইনসেন লেভেলের ভাই। সে ফোকাস রাইটিং লিখতো জাস্ট 2 পেজেস, ক্যান ইউ ইমাজিন? সে ম্যাথ না করে বিবি এডি হয়েছে, নট এ সিঙ্গেল ম্যাথ হি কুড সলভ। ঠিক আছে, তার মানে কি, সে বুঝতে পারতেছে সে ইয়াটা কোথায় দিচ্ছে। সে আমাকে একটা কথাই বলতো, তুই যত, মানে আমাকে বলতো আর কি, তুই অ্যান্সার স্ক্রিপ্ট গুলা যত স্পেসিফিক করে লিখতে পারে অল্প ভাষায়, তত টিচাররা ভালো এটাকে কি করে মার্কিং করে, কারণ তাদের এত গদ বাঁধা লেখার সময় নেই তো আসলে। তো আপনি প্রেজেন্টেশন যদি ঠিক রেখে যদি টু দা পয়েন্ট অ্যান্সার করেন, বিলিভ মি অর নট, আমি গ্যারান্টিটা দিচ্ছি ভাই, যে মানে নাম্বার কম পাবেন না, দ্যাটস ফর শিওর। আমি তো আগেই বলেছি যে ভাই, আপনি যদি টেন্স, মানে রাইট ফ্রম, আপনার সাবজেক্ট ফর এগ্রিমেন্ট মেনটেন করে যদি আপনি টু দা পয়েন্টে যদি এগুলো অ্যান্সার করেন, ইউ আর শিওর টু গেট 80% মার্কস। বুঝতে পারছেন কি জিনিসটা? মানে আগে কে কি বলতো, এবং একটা কথা আমি বারবার বলি যে নানা মুড়ি নানা মত। সো আমার সাথে যদি আপনি অমুকের মত তমুকের মত নেন, তাহলে ভাই পড়ালেখাটা খিচুড়ি হয়ে যাবে। পড়ালেখাটাকে ভাই সহজভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনারা, আমাদের দেশে গ্রাজুয়েটের সমস্যা কি, মানে ধরেন কোন একটা জিনিস যদি কেউ সহজ করে বলে, তাহলে ভাবে আরে এই ব্যাটার মনের মধ্যে ঘাপলা আছে, পড়া তো সহজ না। মানে আপনারা আগে থেকে মাথার মধ্যে সেট করে রাখেন যে পড়ালেখা মানে কঠিন। সো যে একটু কঠিন করে বলে মানে ভাবেন কি হ্যাঁ সেই মনে ঠিক বলতেছে। কিন্তু যখন কেউ একটু মানে বলে যে না আসলে বিষয়টা এরকম এত কঠিন না, বিষয়টা একদম ইজি, তখন আপনি মনে হয় এই বেটা মনে হয় আসলে জানে না বা এই বেটা মনে হয় নাই। ঠিক আছে, তো এই জন্য বলতেছি যে ভাই এতটুকু ভরসা রাখতে পারেন যে যেগুলো আমি বলতেছি এগুলো কিন্তু কি এক্সাম হলে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে। আসেন, শুধু এখন কথা হচ্ছে, হ্যাঁ ভাই, শর্ট করে লিখলে যে ভালো পাবে ইটস নট লাইক দ্যাট, আপনাকে কিন্তু কি করতে হবে, অ্যান্সারটা কাভার করতে হবে, ওকে। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস আছে ভাইয়া, আমরা যে কাজটা করি, আমাদের অনেক একটা ভ্রান্ত ধারণা। যেমন দেখেন, একজন বলছে যে উনি পরীক্ষাটা দিয়েছিল, ওনার মাথার উপর দিয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা এটা ইয়া করি। প্রথমতই যখন আপনার কাছে প্যাসেজটা আসবে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে কি, প্যাসেজ দিকে চোখ দেয়াই যাবে না। আই রিপিট, মানে প্যাসেজটা তো আমাদের চোখে প্রথমে পড়ে, তাই না? আগে তো প্যাসেজ থাকে, আমরা প্যাসেজ দিকে তাকাবোই না। মানে হয়তো একবার চোখ পড়বে, চোখ পড়লে আমাদের কি দেখবো যে হ্যাঁ এটা একটা কম্প্রেhension, মানে এরপর আমার কোয়েশ্চন গুলো আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, কোয়েশ্চন ইয়াটা প্যাসেজটা পড়া যাবে না। এটা মাথার মধ্যে সবাই গেঁথে নেন। আমরা কি কাজ করবো জানেন? আমরা আগে যে কয়েকটা কোয়েশ্চন আছে না, কোয়েশ্চন গুলো আগে পড়ে ফেলবো। আবারও বলতেছি ভালো করে, যে একটু মিলাই নিয়েন, যে যারা এক্সাম দিয়েছেন বা এটা সলভ করতে পারে নাই, তারা এখনো হয়তো একটু হলেও অ্যান্সারটা পাবেন। সো আমরা কি বলছি, যে প্যাসেজটা আমরা কি করবো না ভাইয়া, আগে কখনোই পড়বো না। হ্যাঁ, আমরা দেখবো যে এটা একটা প্যাসেজ আসছে, ঠিক আছে, প্যাসেজ 3টা প্যারা আছে, এতটুকু তো আমরা চোখে পড়ে, তাই না? কিন্তু ভিতরে কি টপিক নিয়ে লেগছে এবং সেটা আমরা দেখবো না। আমরা যে কাজটা করবো, সরাসরি আমরা কোয়েশ্চন গুলো পড়ে ফেলবো, ওকে। সো আমাদের প্রথম টাস্ক হচ্ছে এইটা, যে আমরা যে কোয়েশ্চন গুলো আছে 4টা বা 5টা, সেই কোয়েশ্চন গুলো আমরা অবশ্যই নিজেরা কি করবো, ভালো করে পড়ে ফেলবো, ঠিক আছে? শুধু কোয়েশ্চন গুলো। তারপরে দেখেন, কোয়েশ্চন পড়ার পরে আমরা কি করবো, কোয়েশ্চনে আমরা কিছু কিওয়ার্ড পাবো। কিওয়ার্ড তারপরে মানে বুঝেন, তাই না? তো কিওয়ার্ড গুলো কি করবো, কোয়েশ্চনে কি করবো, মার্ক করবো, ঠিক আছে। কোয়েশ্চনে এবার আমরা কি দেখেন, 5টা কোয়েশ্চনে পড়ছি, 5টা কোয়েশ্চনের মোটামুটি 5 × 2 = 10, ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড হবে। তো 10টা কিওয়ার্ড আমরা কোয়েশ্চেনের মধ্যে মার্ক করে ফেলবো। এবার আমাদের কাজ হচ্ছে কি জানেন, এবার আমাদের কাজ হচ্ছে প্যাসেজে যাওয়া। যখন আমি কিওয়ার্ড গুলা কোয়েশ্চেন থেকে পড়ে ফেললাম, এখন আমরা দেখবো যে কি, এই ইয়াগুলা কিওয়ার্ড গুলা প্যাসেজের কোন কোন জায়গাতে আছে, এবং দেখবেন যে কি, ওই কিওয়ার্ড গুলা প্যাসেজের কোনো না কোনো অংশে থাকে, এবং বিলিভ মি অর নট, ওই প্রশ্নের মানে ওই কিওয়ার্ডটা যে প্রশ্নের, ওই উত্তরটা ওই প্যাসেজে যেখানে কিওয়ার্ডটা পেয়েছেন না, ওই আশেপাশেই থাকে। এটাই হচ্ছে আপনার ট্রিকটা। কেউ যদি ভুলে আগে প্যাসেজ পড়েন তারপরে কোয়েশ্চেন পড়েন, বিশেষ করে এখানে একটা প্রথম জিনিস হচ্ছে আপনার সময় চলে যাবে, মানে এখানে ভালো একটা সময় চলে যাবে, এবং প্যাসেজ হচ্ছে একটা ট্র্যাপ। মানে প্যাসেজে কিছু অবান্তর ওয়ার্ডও থাকে যেটা আপনার দরকার নাই, কিছু আজে বাজে ফ্রেজ থাকে, কিছু আজে বাজে এক্সাম্পল থাকে, এগুলো হয়তো আপনার দরকার নাই অ্যান্সার করার সময়, কিন্তু আপনি মাথায় পড়ে এগুলো কি করতেছেন, মাথা ভারী করে ফেলতেছেন। তো তখন হয় কি, আমরা ওই কোয়েশ্চন যখন আমরা আগে যখন প্যাসেজ পড়ার পর যখন আমরা কোয়েশ্চন পড়ি, তখন আমরা কোয়েশ্চনের কিওয়ার্ড গুলা বা টেন্স গুলো আমাদের মিস হয়ে যায়। সুতরাং আমাদের আগে কি করতে হবে, কোয়েশ্চন পড়তে হবে, তারপর আমরা প্যাসেজ যাবো, তারপর আবার কোয়েশ্চন একবার পরে অ্যান্সার করবো। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্র্যাটেজি, ওকে। বুঝতে পারছি কি ভাই? ক্লিয়ার? ওকে। সো এখন আসেন,
দেখেন আমরা তাহলে শুরু করি। ধরেন আমরা কোয়েশ্চেন একটা পড়ি, আরে আমার এখানে অ্যান্সার গুলো চলে আসছে। আমি ইয়া করতে ভুলে গেছি ভাই, ওই একটু দাঁড়ান আমি, নইলে আপনারা ভাই সব তো দেখে ফেলেন প্রথমে, তাহলে তো আপনাদের হইল না আর। একটু সময় দেন আমাকে, সরি। এটা যদি আপনারা এভাবে ডাইরেক্ট ইয়া করে ফেলেন তাহলে তো আপনারা ক্লাসটা ইয়া হবে না, ফ্রুটফুল হবে না। কেউ একটু তাকায় না, স্ক্রিনে দেখে কেউ তাকায় না, ঠিক আছে? অন্য কিছু দিকে তাকান একটু। আমাকে 30 সেকেন্ড সময় দেন। ওকে, আমরা মোটামুটি রেডি। ঠিক আছে, এবার তাকাই আমরা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, কি বলছিলাম, যে কোয়েশ্চন গুলো আমরা পড়বো। পড়ার পর আমরা কি করবো, কোয়েশ্চেনের মধ্যে আমরা কিওয়ার্ড গুলো বের করবো। তাহলে আমরা যদি এখানে ভাই কিওয়ার্ড গুলো যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটু কি পাই দেখি তো। যেমন এখানে আমাদের বলছে হোয়াট ইজ ন্যারো এআই, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছেন যে মানে কি কিওয়ার্ড হচ্ছে কি, ন্যারো এআই, তাই না? এটা আমরা মার্ক করলাম। তারপর বলছে হাউ ডাজ ই ডিফার ফ্রম দা, এইটা কি রে ভাই, স্ক্রিনটা সত্য না কেন? হ্যাঁ, হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য পটেনশিয়াল এজিআই মেনশন ইন দ্য প্যাসেজ। তার মানে এজিআই এটা হচ্ছে একটা কিওয়ার্ড, তো এটা আমি মার্ক করলাম পড়ার সময়। আমি কিন্তু দেখেন এখনো প্যাসেজে যাই নাই। তারপর হচ্ছে হোয়াই মাইট মেশিনস ইন দ্য ফিউচার সারপ্লাস হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে আমি হিউম্যান ইন্টেলিজেন্সকে কি করলাম, কিওয়ার্ড হিসেবে অ্যানালাইসিস করলাম। দেখেন সারপ্লাস কিন্তু আসলে কি একটা ভার্ব, এটা ঠিক আছে, সো এটাকে আমরা কিওয়ার্ড নাও হিসেবে নিতে পারি। ঠিক আছে, ফিউচার এটা তো আপনি পড়ার সময় মাথায় ঢুকতেছে, সো এটা স্পেসিফিক কোনো কিওয়ার্ড না। ঠিক আছে, মেশিনস এটা হতে পারে কি আমার একটা কিওয়ার্ড, সো এরকম আমি মার্ক করে নিচ্ছি। তারপর 3 নম্বরে কি বলছে, হোয়াট আর সাম অফ দ্য ফিজিক্যাল লিমিটেশনস। তাহলে ফিজিক্যাল লিমিটেশনসকে আমি কি করলাম, মার্ক করলাম। তারপরে হিউম্যান ইন্টেলিজেন্স এটাকে আমি মার্ক করলাম। দ্যাট মেশিনস ডোন্ট ফেস, মেশিনস তো আগে মার্ক করা হয়েছে। ফেস তো ভার্ব, তাহলে এটা তো আমার কি কিওয়ার্ড হিসেবে আসে না, রাইট? বুঝতে পারতেছি, মানে কিওয়ার্ড হিসেবে সাধারণত আমার এখানে নাউন গুলাই আসে ম্যাক্সিমাম কেসে। তারপর কি বলছে, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু স্পেসিফাই এআই গোলস। তাহলে এআই গোলটাকে মার্ক করি কেয়ারফুলি, এটা একটা অ্যাডভার্ব, এটাকে আমার দরকার নাই। অ্যাজ ইট ইজ বিকামিং মোর পাওয়ারফুল, তাহলে মোর পাওয়ারফুলটাকে আপনি কি করতে পারেন, চাইলে কিওয়ার্ড হিসেবে মার্ক করতে পারেন। তারপরে বলছে হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি অফ কিং মিরাস ইলাস্ট্রেট ইন দ্য কনটেক্সট অফ এআই ডেভেলপমেন্ট। তাহলে কিং মিরাস এটা মার্ক করতে পারি। তারপরে এআই ডেভেলপমেন্ট এটাকে মার্ক করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে কিওয়ার্ড গুলো যে আমরা মার্ক করলাম ভাইয়া, মার্ক করার পরে আমার, আচ্ছা ইয়ার আপনার অ্যান্সারটা দিচ্ছে এনআরবিসি, ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওয়েট। তো কি বলছি আমি, যে এই ইয়াটা দেখলাম, আমরা সবগুলো কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করলাম। এখন আমরা কি করবো, কোয়েশ্চনে যাবো একটা একটা করে, ঠিক আছে? তো আমরা যাই। প্রথম কোয়েশ্চনে কি বলছে, হোয়াট ইজ ন্যারো এআই, রাইট? আমরা ন্যারো এটাকে মার্ক করছিলাম, বলছিলাম যে কি, ওই পটেনশিয়াল এজিআই, এই দুইটা আমরা খুঁজে বের করবো যে ন্যারো এআই কোথায় আছে আর এজিআই কোথায় আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণত মানে কিছু এক্সেপশন বাদ দিলে, যেমন এনআরবিসি উনি যেটা মেনশন করছে এটা কিন্তু একটা এক্সেপশন, এক্সেপশনটা বাদ দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোয়েশ্চন গুলোর যে সিকোয়েন্স, প্যাসেজের সিকোয়েন্সটা মূলত একসাথে থাকে। তবে মাঝে মাঝে বিটলামিটা আইবিএ করে, টু বি অনেস্ট, ঠিক আছে? আইবিএ ছাড়া বাকিদের এই ধরনের বিটলামি করার অভ্যাস নাই। মানে আইবিএ যে কাজটা করে, যে জানে যে মানুষ যে প্যাসেজের কোয়েশ্চন গুলা সাধারণত কি প্যাসেজের সিকোয়েন্স ওয়াইজ থাকে, তো আইবিএ করে কি ওই একটু কি করে দেয়, রাম্বল করে দেয়, যেটা আপনাদের হয়েছে যে ওই যে বললো যেটা, যে ওই লাস্টের কোয়েশ্চনটাকে ইচ্ছা করে আইবিএ আগে তুলে দিচ্ছে, এটা ভাই আইবিএ ট্রিক। সো এগুলোর না একটা ইয়ে আছে, মানে এগুলো কিভাবে ট্যাকল করা যায় সেটা আমরা শিখাবো। তবে আগে শিখি যে ব্যাংকের মানে বিআইবিএম, আর্টস ফ্যাকাল্টি, এফবিএস ওরা নর্মালি কি করে। ঠিক আছে, তো আমি কি বলছিলাম, যে ফার্স্ট কোয়েশ্চন যেহেতু আমাদের মোটামুটি মাথায় এটা আছে যে হয় ফার্স্ট প্যারাগ্রাফে আমরা এটা খুঁজে পাবো। সো আলটিমেটলি কিন্তু আমরা দেখেন ফার্স্ট যে প্যারাগ্রাফটা ছিল সেইটাতে আমরা কিন্তু ফার্স্ট প্যারাতে কিন্তু আমরা এটা খুঁজে পাইছি, দেখেন। আমি তখন আমরা কি করব, ওই প্যাসেজ পড়ার সময় অবশ্যই আপনার ফার্স্ট টাইম থেকে পড়বেন কিন্তু, ঠিক আছে? মিনিংটা বোঝার দরকার নেই, দেখেন। প্রথমে যখন আমরা প্যাসেজ হবো তখন আমরা একটু থরলি পড়ার চেষ্টা করবো, পুরোপুরি মিনিং ধরতে না পারি, মোটামুটি একটা ঝাপসা মিনিং ধরতে পারলে হচ্ছে। ক্লিয়ার আমার কথাটা? যেমন দেখেন, দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এআই, ঠিক আছে? যখন আপনার পড়াশোনা করছেন তখন মিনিং গুলা কি এগুলো আপনার খুব একটা মাথায় ঢুকানোর দরকার নেই, আপনি জাস্ট থরলি একবার পড়ে যান। কেন পড়তে বলতেছি, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ওই কিওয়ার্ড গুলো বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের পড়াটা আসলে মূল্য থাকতেছে না। সুতরাং আমরা চেষ্টা করছি কি, প্রথমে এরকম রিডিং দিয়ে দিয়ে আমরা এই কিওয়ার্ড গুলা বের করে ফেলাম। দেখেন প্রথম কোয়েশ্চনের কিওয়ার্ড কিন্তু আমাদের এইগুলো ছিল, রাইট গাইস? আমাকে ধরতে, যদি আমি আগে থেকে মার্ক করে রাখছি,
যেগুলো আমরা আগে থেকে মার্ক করে রেখেছি, ক্লিয়ার? মানে আমি ক্লাসের জন্য, কিন্তু আপনারা কি মানে ধরতে পারছেন যখন আপনারা পড়বেন তখন আপনারা এই জায়গাতে কোয়েশ্চেনের জায়গাতে কি করবেন, তখন মার্ক করবেন। এখন আসেন, এখন আমরা কি করব ভাই, একটু জাস্ট দেখেন, আবার বলতেছি আমি কিন্তু হুবহু বঙ্গানুবাদ করব না, এখানে জাস্ট আমি মিনিং মানে অর্থের মানে আমাদের বাংলা অর্থের এসেন্সটা ধরার চেষ্টা করবো যে কি বলতে চাইছে, ক্লিয়ার? তাহলে আমাদেরকে বলছে, কোয়েশ্চনটা আবার একটু তাকাই, কোয়েশ্চনটা আমাদের বলছে যে ন্যারো এআই কি আর এটার সাথে ওই এজিআই এর পার্থক্যটা কি। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাই। তাহলে আমাদের কি বলছে দেখেন, যেহেতু আমাদের এই দুইটা জায়গায় খেয়াল করে দেখেন, আমাদের লাস্ট এই মিড পোর্শনে আমাদের এই দুটো কিওয়ার্ড পাইছি, আমরা প্রথম লাইন তো পরে পড়ি, প্রথমটা তো পড়ছি, পরে কি বলছে, chess playing AI after learning the game in just 4 hours can defeat not only human chess players but also all previous human programmed chess machines. That's yesterday's news. What's next? True, the prodigious accomplishments are all in so-called narrow AI. এই যে আসলাম, এই ন্যারো এআই আসার পরে একটু জাস্ট আমরা রিকেপ করি তো যে এতক্ষণ পর্যন্ত কি বলছে। এত বলতে এটাই বলতে চাইছে যে একটা এআই কে যদি আপনি কি করেন, চেস খেলা শিখেন, সে সব মানুষের যত ইয়ে আছে, মানুষ যতগুলো প্রোগ্রাম করছে ইয়ে চেস খেলানো সবগুলোকে কি ডিফিট করতে পারে, রাইট? তো এটা বলছে কি, এটা বলছে পুরো নিউজ। আর নতুন কি, নতুন হচ্ছে ন্যারো এআই। আচ্ছা, ন্যারো এআই পরে কি বলছে আমরা দেখি, যে হোয়ার মেশিনস ক্যান পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। ওকে, সো ন্যারো এআইটা কিন্তু একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। ন্যারো এআইটা কি, ন্যারো এআই কি বলছে যে হোয়ার, যেখানে মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। ওকে ফাইন, তারপরে কি বলছে দেখি, বাট মেনি এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। ঠিক আছে, দেখেন রেস্ট্রিকশন কিন্তু আমাদের কোথায় ছিল না, আমাদের কিওয়ার্ড ছিল না, সো আমরা একদম মার্ক করে নেই। সো এই লাইনটাতে আমরা খুব একটা কি করতেছি না ভাই, বোধ আউট ফিল করছি না। পরে কি বলছে দেখেন, বাই দ্য মিড সেঞ্চুরি উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। দেখেন এতক্ষণ আমরা কথা বলতেছিলাম এআই নিয়ে, রাইট? এখন চলে আসছে আমার কোথায়, এখন আমার চলে আসছে কোথায়, এজিআই। দেখি এখন আমাদের প্রশ্ন, আমাদের মাথায় আছে প্রশ্ন কি চাইছে, প্রশ্নে একটা চাইছে কি ন্যারো আই কি জিনিস, আর বলছে ন্যারো আইয়ের সাথে এজিআই এর পার্থক্যটা কি। তাহলে এজিআই যদি আমরা কি জানি, ধর্ম বা প্রপার্টি যে জানি, তাহলে তো আমি পার্থক্যটা পেয়ে যাবো, তাই না? তো দেখেন এজিআই এর পর কি লিখছে, মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলভস ক্যান ট্যাকল। আচ্ছা, এই যে পড়লাম, এই ফার্স্ট প্যারাতে কিন্তু আমার প্রথম কোয়েশনের অ্যান্সার। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে ভাইয়া এই কোয়েশনটার অ্যান্সার কি, হোয়াট ইজ ন্যারো এআই, আপনাদের অ্যান্সারটা কি হবে একটু বলতে পারবেন? অ্যান্সারটা কিন্তু দেখেন এইখানে দেয়া আছে, ন্যারো এর পরেই কিন্তু দেয়া আছে। সো আপনারা একটু কমন সেন্স খাটান তো, এখানে যে পুরো কপি করবে ইটস নট লাইক দ্যাট, আমাদের কিন্তু একটু ইয়াও করতে হবে, কমন সেন্স খাটাতে হবে। সো আমি জিজ্ঞেস করবো ওই ভাইটাকে যে এক্সামটা দিয়েছিলেন কিন্তু মাথার উপর দিয়ে গিয়েছিল প্যাসেজটা, জাহিদ শুভ, আপনি একটু আমাকে বলেন তো যে আপনি যদি এখন অ্যান্সার করতেন যে ন্যারো এআই কি জিনিস, আপনি কিভাবে লিখতেন? আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ন্যারো এআই, তাই না? হোয়াট ইজ ন্যারো এআই, সো আপনি কিভাবে শুরু করতেন? আপনারা বাকিটা একটু চিন্তা করেন যে যখন আমি এখন যে লিখবো, লেখার সময় আমি কিভাবে লিখবো। আবার বলতেছি আমার অ্যান্সারটা কিন্তু একদম কি হবে, টু দা পয়েন্ট হবে, মানে এখানে বেশি কিছু লেখার দরকার নাই। আচ্ছা, ন্যারো এআই তো ওয়ান কাইন্ড অফ এআই, তাই না? সো আপনারা এভাবে শুরু করতে পারেন যে ন্যারো এআই রেফার্স টু, রাইট? বুঝতে পারছেন, এটা তো এক ধরনের কি, ওয়ান কাইন্ড অফ এআই হোয়ার মেশিনস, এই পারফর্মটাকে একটু কি, ভার্বটাকে একটু চেঞ্জ করে দেন, মেশিনস কি করতে পারেন, অ্যাকমপ্লিশ হাইলি স্পেশালাইজড টাস্ক। শেষ। দেখেন আমি কিন্তু পুরোটা কপি করি নাই, রাইট? আমি নিজের মতো করে একটু অ্যাড করেছি। আবার কি করছি, ওই ভার্বের জায়গায় মাথা রাখবেন এটা, যে যে কোনো কিছু কপি করার সময় আমরা একটু স্মার্ট হব, মানে ওই ভার্বটাকে চেঞ্জ করি। এমন প্রশ্ন তো ভাই, এই যে আপনি যে বলতেছেন একটা লাইন হুবহু কপি করা যাবে না, কিছু এদিক সেদিক করতে হবে, সবসময় মাথা রাখবেন কিছু এদিক সেদিক করার মূল উইপনটা হচ্ছে আপনার ভার্বকে চেঞ্জ করা। ঠিক আছে জিনিসটা, এই জন্য আমি আপনাদেরকে পেপার পড়তে বলি, যত বেশি পেপার পড়বেন তত বেশি আপনাদের ভার্ব নিয়ে আইডিয়া চলে আসবে। বুঝতে পারতেছেন? দেখবেন যে পেপারের মধ্যে, দেখবেন পেপারে কিন্তু ওই ক্লিশে ভার্বগুলো বারবার ইউজ করে না, ওরা কিন্তু দেখবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কিছু মানে আনকমন কিছু ভার্ব ইউজ করে। সো এই জন্য পেপার আমি আপনাদেরকে পড়তে বলি, পেপার যত বেশি পড়বেন তত আপনাদের মাথায় এই রিফ্রেশ প্যারাফ্রেজ করার আইডিয়াগুলো তত চলে আসবে। ঠিক আছে, তো আমরা অ্যান্সারটা কি গুছাতে পারছি নিজেদের মতো? তাহলে আমি যদি এটা লিখি, ন্যারো এআই রেফার্স টু দ্য এআই সিস্টেম, বা রেফার্স টু দ্য এআইও বলতে পারেন, সিস্টেম বলা দরকার নাই, দ্যাট ক্যান পারফর্ম এ ভেরি স্পেসিফিক টাস্ক। বুঝতে পারছেন কি জিনিসটা? ক্লিয়ার? যেমন আমাদের এখানে উপরে যে এক্সাম্পলটা ছিল এটা কি ছিল, চেস প্লেইং। সো আমি এটার উপর ভিত্তি করে বললাম যে উদাহরণস্বরূপ বলা যায় কি, চেস প্লেইং। সবাইকে আমার এই অ্যান্সারটা ধরতে পারছেন ভাইয়া? প্রথমটা ন্যারো এআই কি জিনিস, আচ্ছা একজন কি লিখছে, ন্যারো এআই আর কাইন্ড অফ মেশিনস
আচ্ছা, এআই কিন্তু আর কাইন্ড অফ মেশিনস না। এআই মানে দেখেন ন্যারো এআই তো ওয়ান কাইন্ড অফ এআই, তাই না? সো আমি এইজন্য এটাকে লিখছি, দেখেন ন্যারো এআই রেফার্স টু দ্য এআই সিস্টেম বা এআই। কারণ ন্যারো এআই দেখেন এখানে তো বোঝাচ্ছে কি এটা একটা এক প্রকার এআই, তাই না? বুঝতে পারছেন? এটা তো এক প্রকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লিয়ার? সো আপনারা এভাবে শুরু করেন, আপনারটাও হবে, ভুল হবে না অবশ্যই। ন্যারো এআই আর কাইন্ড অফ মেশিনস হুইচ, আপনি দ্যাটের জায়গায় ক্লজ মার্কেশন হুইচ দিয়েছেন, গুড অবভিয়াসলি, হুইচ পারফর্ম হাইলি স্পেশালাইজ টাস্ক। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনি নলে এটা লিখলেন যে টাস্ক, ঠিক আছে? এখন একটা জিনিস পরের লাইনটা কি বলছে, যে পরের লাইনটা বলছে যে এজিআই এর সাথে এটার পার্থক্যটা কি। ওকে, এখন আপনাদের সাথে আমার একটা জায়গায় পার্থক্য হচ্ছে কোন জায়গায়, এই জায়গাটাতে আমি বলছি যে কি এ মানে একটা, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি চেস প্লেইং, আর আপনারা লিখছেন কি স্পেসিফিক টাস্ক, মানে অনেকগুলো টাস্ক করতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে বলছে যে এই এটার সাথে ন্যারো এআই এর সাথে এজিআই এর ডিফারেন্সটা কি। আচ্ছা, আমাকে কি প্যাসেজে হুবহু কি কোথাও বলে দেওয়া আছে ন্যারো এর সাথে এজিআই এর পার্থক্যটা এই জায়গাতে, একটু পড়েন তো সবাই। হুম, কি বলছে দেখেন, যে রেস্ট্রিকশনটা টেম্পোরারি ছিল, মিড সেঞ্চুরিতে আমরা কি পাবো, এজিআই পাবো। এজিআই হচ্ছে কি মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলভস ক্যান ট্যাকল। এই লাইনটার মানে দেখেন ভাইয়া, যে ফুল রেঞ্জ অফ টাস্ক তো সবাই বুঝছেন, দ্যাট উই আওয়ারসেলভস ক্যান ট্যাকল, এটার মানে কি? মানে হচ্ছে আমরা বাস্তব জীবনে যা যা করি সব রকম কাজই কি করতে পারবো ভাইয়া, এই এজিআই করতে পারবে। বুঝতে পারছেন কি জিনিসটা? যেখানে আমাদের এই ইয়াটা কি বলছে, প্রথমটা কি বলছে আমাদের ন্যারো এআই, নাম দেখে বুঝতেছেন ন্যারো মানে কি ভাই, আপনাকে একদম লিমিট করে দিছে না? মানে সে মনে হয় নির্দিষ্ট কিছু টাস্ক নিয়ে কাজ করবে। যেমন দেখেন শুরুতে কিন্তু আপনাকে একটা কি দিছে ভাইয়া, প্রম্পট দিয়েছে। প্রম্পটটা কি ছিল, যে আপনি যখন একটা চেস প্লেইং এআই কে কি করতেছেন, আপনি গেম খেলাটা শিখাচ্ছেন, সে তখনই কি করতে পারতেছে, গেমটা খেলতে পারতেছে, সে কিন্তু আদার কোনো টাস্ক করতে পারতেছে না। আর এজিআইটা কি বলছে, এজি হচ্ছে যে আমরা মানুষরা যা যা করি ওই সব ফুল রেঞ্জ অফ টাস্ক কি করতে পারবে, ওই এজিআই করতে পারবে। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, একটু কমন সেন্স খাটাবেন ভাই। জেনারেল মানে কি, সাধারণ, মানে সব বুঝাচ্ছে, ক্লিয়ার? সো আপনারা কি ভাই ডিফারেন্সটা ধরতে পারছেন? আপডেট ভার্সন বলবো না, ঠিক এটা আপডেট ভার্সন না, আপডেট, হ্যাঁ আপডেট ভার্সন বলতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে আরো স্পেসিফিক করে বলতে হবে যে পার্থক্যটা কোন জায়গায়। তাহলে পার্থক্যটা কোন জায়গায়, যে আমরা কি বললাম দেখেন, ডিফারেন্সটা বোঝার জন্য আমি বললাম অন দা আদার হ্যান্ড, অন্যদিকে এজিআই ক্যান অ্যাকমপ্লিশ দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক হিউম্যান বিংস ক্যান ডু। মানে বুঝতে পারছেন, মানে যাবতীয় সব ধরনের টাস্ক কি কি করতে হবে, সে করতে হবে, যেখানে আমাদের নেরো এটা একটা স্পেসিফিক টাস্ক। দেখেন আবার যাই আমরা ইয়াতে, হাইলি স্পেশালাইজড টাস্ক বলছিল, ঠিক আছে? আর এখানে কি বলছে, ফুল রেঞ্জ অফ টাস্ক, দ্যাট মিনস কি অল টাইপস অফ টাস্ক কে করতে পারে, এই এজিআই জেনারেলটা। আর নেরো এআইটা কি করতে পারতেছে ভাইয়া, হাইলি স্পেশালাইজড যে টাস্ক গুলো আছে সেগুলো করতে পারে, এবং এটা কিন্তু খুবই স্পেসিফিক, যেমন বলে দিয়েছিল যে চেস প্লেইং, রাইট? এটা কিন্তু খুবই ডেফিনিট, মানে সুনির্দিষ্ট। আমরা কি ভাই প্রথমটা অ্যান্সার করতে পারছি? যাই শুভ, এখানে টুল বলবো না, এজিআই। দেখেন এজিআই তো এক প্রকার এআই, তাই না? বুঝতে পারছেন? আর এআই তো সাধারণত হিউম্যান বিং এর মতো কাজ করে। আপনার অ্যান্সার গুলো ভেগ কথাবার্তা হচ্ছে, যাই শুভ। আপনি কিন্তু এখনো মূল ইয়াটা ধরতে পারতেছেন না। মানে আপনি যেটা লেখছেন যে এজিআই ইজ এ টুল, এই এজিআই তো একটা টুল না ভাই, মানে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আপনাকে এটাকে রেফার করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফার্স্ট অফ অল। তারপর কি বলছেন, হুইচ ওয়ার্কস লাইক এ হিউম্যান বিং, এটা একটা ভেগ কথাবার্তা, যে মানুষের মতো, আচ্ছা মানুষের মতো কাজ তবে রোবটও করতে পারে, তাহলে রোবট আর এআই এর মধ্যে পার্থক্য কি? সো আপনাকে আরো টু দ্য পয়েন্টে লিখতে হবে। জাহিদ শুভর অ্যান্সারটা একটু সবাই দেখেন, তাহলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে ভাইয়া কতটা স্পেসিফিক অ্যান্সার চাচ্ছে। বিভূতি একজন লেগেছে, ন্যারো এআই রেফার্স টু দ্য কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট ক্যান পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। হ্যাঁ, আপনার ঠিক আছে বিভূতি, কিন্তু পরেরটার সাথে কি করতে হবে, পার্থক্যটা দেখাইতে হবে, ক্লিয়ার? সো দেখেন আমি কিন্তু প্যাসেজের উপর বেস করে কিন্তু কি অ্যান্সার করে দিচ্ছি, তবে আমি কিন্তু জাস্ট একটু কি করতেছি, এডিট করতেছি, মানে প্যাসেজের হুবহু লাইনগুলো কিন্তু আমি কপি করতেছি না, কিন্তু প্যাসেজের। আর একটা জিনিস খেয়াল করবে, দেখেন এই যে এখানে আসছে ন্যারো এআই, তাহলে এর আগে যে এই চেসের কথাটা বলছে নিশ্চয়ই এটা একটা মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যটা হচ্ছে কি ওই দুইটা ডিফারেন্স, বুঝতে পারছেন? মানে আমাকে কিন্তু এটা পুরো বাংলাটা পড়া লাগতেছে না, জাস্ট আমি কি আইডিয়াটা নিলাম যে একটা এআই কে সে চেস খেলা শিখাচ্ছে, ওই এআইটা কি করতেছে, সব চেস প্লেয়ারদেরকে হারিয়ে দিচ্ছে। সো এটা একটা স্পেসিফিক টাস্ক, একটা সিঙ্গেল টাস্ক যেটা নেরো এআই করে থাকে। আর এই যে হচ্ছে কি জেনারেলি সে সব কাজ করবে, ফুল রেঞ্জ অফ টাস্ক। সবাই কি বুঝতে পারতেছে ভাই আমরা?
হ্যাঁ, অ্যালগরিদম বলতে পারেন কিন্তু কি বললাম, আমরা যখন অ্যান্সার করবো তখন আমরা আগের ওই যে থিওরিটিক্যাল কোনো নলেজ এখানে অ্যাপ্লাই করবো না, আমরা চেষ্টা করছি কি প্যাসেজের সাথে কি কোরিলেট করে লেখার জন্য। ভাইয়া আমরা কি সবাই ক্লিয়ার? আমরা যদি বলেন যে এটা ক্লিয়ার তাহলে আমি পড়াটা যেতে পারি। এই জাহিদ শুভ ধরতে পারছেন আপনি? মানে আপনি কোথায় বাধাটা পাচ্ছেন? আপনার অ্যান্সার গুলো ভাই ভেগ কথাবার্তা হয়ে যাচ্ছে। ভেগ মানে তো বুঝেন, মানে মানে জাস্ট একটা ব্রড পয়েন্ট, একটা অস্পষ্ট করে একটা কথা বলে দিলাম, ঠিক আছে, যেটা আমরা ফোকাস সেটিং শব্দ লিখে থাকি, যে কি বলি যে গভর্নমেন্টের আরো ভালো শক্তিশালী ইনিশিয়েটিভ নেওয়া দরকার, রেগুলেটরি অথরিটিকে আরো স্ট্রেংথেন করা দরকার, এই ভুংবা কথাবার্তা দেখি না, এগুলো তো ফোকাস সেটিং এ লেখা যাবে, কিন্তু ভাই এইখানে লেখা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, এখন একটা জিনিস বলি, আপনারা আরো ক্লিয়ার হবেন কখন, যখন আরো বেশি বেশি অনুশীলন করবেন, ঠিক আছে? সো এইটা পারার জন্য ভালো ওয়ে হচ্ছে কি জানেন, আপনার এই জিনিসটা বেশি দিন না, ধরেন এরকম ৫-৬টা প্রিভিয়াস কোয়েশ্চনস এর আপনার এই কম্প্রেশন রাইটিং আপনার কি করবেন, নিজের একটা গ্রুপ তৈরি করে, যে ৪-৫ জন একটা গ্রুপ। আচ্ছা কেন এখন একটা কথা, কেন আপনারা বারবার বলি যে ভাই গ্রুপ করেন গ্রুপ করেন গ্রুপ করেন, কেন আমি উত্তরটা দেই ভাই? কারণ আমি আইবি তে আসার পর দেখেছি আমাদের এখানে প্রত্যেকটা টিচার অ্যাসাইনমেন্ট দিত গ্রুপ করে করে। এতে হয়তো কি জানেন, এতে হয়তো আমি আমার গ্রুপে আমি যে জিনিসটা তো পারি না সেটা হচ্ছে আমার গ্রুপে অন্য কেউ ভালো পারে, আবার আমি কিছু জিনিস পারি যেটা আমার গ্রুপের অন্য কেউ ভালো পারে না। সো এভাবে হয় কি একটা ভালো একটা লার্নিং আউটকাম আমরা পাই সবাই। বুঝতে পারছি, এবং এখানে একটা জিনিস কি জানেন, এখানে আপনাদের মধ্যে টেন্ডেন্সিটা আপনার গ্রো করা উচিত, যে এখানে কপি করার টেন্ডেন্সি না, শিখার টেন্ডেন্সিটা আপনার গ্রো করা উচিত। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এখানে জাহিদ শুভ, লাবলু মিয়া আর ইয়ার সাথে পল্লব মনোর সাথে একটা গ্রুপ করলাম। এখন দেখা যাচ্ছে কি পল্লব মনো ডেইলি সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছেন, আমরা করতেছি কি এগুলো খাতায় নকল করে লিখে রাখতেছি, এটা কিন্তু গ্রুপ টাস্ক, গ্রুপের কিন্তু কি উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে পল্লব কিভাবে লিখতে পারতেছে, মানে পল্লব কিভাবে পারে, এটা পল্লব থেকে শিখে নেওয়া। বুঝতে পারছেন, কারণ পল্লবের অ্যান্সার তো আমি এক্সাম হলে কি কপি করতে পারবো না। তো কোন একটা জিনিস ধরেন, আবার আমি যদি কোনো একটা জিনিস পারি, আমাকে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই এটা আপনি কিভাবে লিখলেন, তখন আমি যখন টেকনিকটা শেয়ার করবো তখন এই যে আপনাদের মধ্যে কিন্তু লার্নিং আউটকামটা অটোমেটিক চলে আসবে। এই জন্য আমি বলি যে ৩-৪ জন একটা গ্রুপ করে নিজেরা প্র্যাকটিস করেন, এটা খুবই কাজে দেয় ভাই, বিলিভ মি অর নট। বুঝতে পারছেন? আচ্ছা, জিম কি বলছে? নেরো এআই ক্যান পারফর্ম অনলি স্পেসিফিক টাস্ক হুইচ ইজ প্রোগ্রাম হোয়াইল এআই ক্যান। চমৎকার। আচ্ছা জিম আরেকটা কথা বলছে, জিম এটা ঠিক আছে। জিম বলছে যে দেখেন, এই যে আমরা কি বললাম, আগে থেকে আমরা প্রম্পট দিচ্ছি চেস খেলার, তখন নেরো সেটা কি করতেছে, পারফর্ম করতে পারতেছে, রাইট? সো এটা বলছে যে নেরো এআই ক্যান পারফর্ম স্পেসিফিক টাস্ক হুইচ ইজ প্রোগ্রামড, ঠিক আছে, বাট এজিআই ক্যান পারফর্ম ওয়াইড রেঞ্জ অফ টাস্ক অ্যাজ কি দ্যাট, অ্যাজ না দ্যাট দিব, দ্যাট হিউম্যান অলসো ক্যান অ্যাকমপ্লিশ। হ্যাঁ সেটাও হবে। জিম চমৎকার অ্যান্সার, আপনি কিন্তু প্যাসেজের উপর বেস করে কিন্তু অ্যান্সার দিয়েছেন, এবং এই অ্যান্সারটা কিন্তু কি অ্যাকসেপ্টেবল। বুঝতে পেরেছেন জিম? ওকে ফাইন, আমরা নেক্সটটাতে আসি। আচ্ছা, এরপর আমাদের কি বলছে, ওয়াই মাইট মেশিনস ইন দ্য ফিউচার সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। তো এখানে আমি কি বলছিলাম যে, না ঠিক আছে ভাই, শর্টটা তো ঠিক আছে ভাই, স্পেসিফিক তোমার লেখা ঠিক আছে। ওকে তারপর আসি ভাই, ওয়াই মাইট মেশিনস ইন দ্য ফিউচার সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে এখানে একটা কিওয়ার্ড হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ফিউচার, একটা হতে পারে সারপ্রাস, তো ভার্ব, ঠিক আছে, মেশিন, এই তিনটা আমরা কিওয়ার্ড পাইলাম। এখন আমরা কিন্তু প্রথম ইয়েটা পড়ে গেছি, প্যারাগ্রাফটা পড়ে গেছি, তো এটা পড়ার দরকার নেই, আমরা সেকেন্ডটাতে আসবো, রাইট? তো সেকেন্ডটাতে আসার পর আমরা প্রথমেই দেখেন আমরা সেকেন্ডেই আমরা কি পেয়ে গেছি ভাই, এই যে হিউম্যান ইন্টেলিজেন্সটা পেয়ে গেছি। পাইছি কি আমরা সবাই? এই যে হিউম্যান ইন্টেলিজেন্স লেখা ছিল না, ওইটা আমরা পেয়ে গেছি। এখন বাকি আছে ফিউচার আর মেশিন। আচ্ছা আমরা একটু আবার যাই। তো এখানে কি বলছে দেখি, যে দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার মেশিনস, এই যে মেশিনস পেয়ে গেছি, রাইট? সো আমি কিন্তু আরেকটা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, সো মেশিনস পেয়ে গেছি। মেশিনস উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন হিউম্যান ইন্টেলিজেন্স, এই হিউম্যান ইন্টেলিজেন্স আমরা পেয়ে গেছি। বুঝতে পারতেছি কি জিনিসটা? আর ফিউচার কি এখন আমাদের খোঁজার দরকার আছে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ ফিউচার বলতে তো এই যে এই জিনিসটাই ফিউচার না ভাই, ফিউচার এই যে এই টেন্সটা তো আমাদের কি বোঝাচ্ছে, ফিউচার টেন্স ইন্ডিকেট করতেছে না, তাহলে ফিউচার আলাদা করে আমার কি করতে হবে না, আর কিওয়ার্ডটা বাইর করতে হবে না, আমরা যেটা বের করার অলরেডি বের করে ফেলছি, মেশিনও পেয়ে গেছি, হিউম্যান ইন্টেলিজেন্সও পেয়ে গেছি। এখন আমাদের কোয়েশ্চনের অ্যান্সারটা খুঁজতে হবে, সো আমরা আবার কোয়েশ্চনটা পড়বো। কোয়েশ্চনটা বলছে কি, যে মেশিনস ইন দ্য ফিউচার সারপ্লাস হিউম্যান ইন্টেলিজেন্স, সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স, কিভাবে এই মেশিনগুলা হিউম্যান ইন্টেলিজেন্সকে সারপাস করবে নিয়ার ফিউচারে, সেটাই বের করতে হবে আমাকে, ঠিক আছে? তো আমরা দেখি, আবার একটু পড়ি। দেখেন এখানে কি বলছে, যে মেশিনস গুলা কি আছে ভাই, অনেকগুলা ফিজিক্যাল কনস্ট্যান্ট থেকে তারা কি হয় মুক্ত থাকে,
ঠিক আছে? আর our brains run at slow biochemical processing speeds on the power of a light bulb. দ্যাট মিনস আমি যদি এটাকে সামারাইজ করি, মানে সংক্ষিপ্ত ভাবে বলি, যে আমাদের ব্রেন কি করে ভাই এই বায়োকেমিক্যাল প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়, যেটা কি স্পিডটা খুবই কম, আর সাইজ ইজ রেস্ট্রিক্টেড, দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশনস অফ দ্য হিউম্যান বার্থ ক্যানেল। তো এই লাইনটাকে যদি আমি আরো ইজি ভাবে, মানে আমি যদি নিজের মধ্যে বুঝাতে চাই নিজেকে, তা আমি কি বলছি, এই মানুষের হিউম্যান ব্রেন যেটা বা হিউম্যান ইন্টেলিজেন্স যেটা, সেটা সাইজটা কি ভাইয়া আগে থেকে মানে ন্যাচারালি বা বাই বর্ন সেটা কি ভাই স্পেসিফিক বা লিমিটেড বা রেস্ট্রিক্টেড, রাইট? তারপরে কি বলছে, ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ গিভেন দিস হ্যান্ডিক্যাপস। হ্যান্ডিক্যাপস মানে তো আপনারা বুঝেন, ওই যে লিমিটেশনকে আমরা হ্যান্ডিক্যাপস বলি। বাট দে মে, কি বলছে, দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস অফ থট অ্যাজ আওয়ার আইস আর ফ্রম ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েভ স্পেস টেলিস্কোপস। আমি ধরলাম আমি এটা বুঝি নাই, তো এখন আমার কি করতে হবে, আবার আমি কি করবো, প্যাসেজটা পড়ার পর যেহেতু আমি কিওয়ার্ডগুলো পাইছি, আবার আমি কি দেখেন আমি কিন্তু বারবার পড়তেছি কোনটাকে বলেন তো, কোয়েশ্চনটাকে আমি বারবার পড়তেছি যে কেন মেশিনস ইন নিয়ার ফিউচার সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স, কেন হিউম্যান ইন্টেলিজেন্সকে কিভাবে ইয়া করবে আমার, কেন এই ইয়াটা মেশিনস গুলা কি করবে, সারপাস করবে। উত্তরটা কি বলতে পারবেন কেউ? এই টেক্সটের মধ্যে কিন্তু দেয়া আছে। এখানে কিন্তু মেশিনের সাথে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের কিছু ডিফারেন্স আমাদের বলা আছে, কেউ কি বুঝতে পারছেন? এই যে এতগুলো লাইন যে পড়লাম, এখানে মেইন কিছু জায়গা আমরা পাইছি, যেমন দেখেন এই যে ফিজিক্যাল কনস্ট্রেন্ট, রাইট? তারপরে এই যে বায়োকেমিক্যাল প্রসেসিং। তো আমাদের এআই তো বায়োকেমিক্যাল কোনো কিছু আসার কথা না, তাই না ভাইয়া? বুঝতে পারতেছেন কি জিনিসটা? সো এই যে হ্যান্ডিক্যাপ গুলো, এই হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল লিমিট গুলো না থাকলে তো কি করতে পারতো, আমাদের হিউম্যান যে ইন্টেলিজেন্স আছে সেটা কি এআই এর মতো কাজ করতে পারতো, রাইট? সো এই এআই এর সাথে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের পার্থক্যটা এইখানেই। আমরা কি ধরতে পারতেছি গাইস? তাহলে এখন আমাদের অ্যান্সারটা তৈরি করতে হবে, রাইট? হ্যাঁ, সারপাস মানে কি করা, অতিক্রম করা, ছাড়িয়ে যাওয়া। ওকে, সো যেটা বলতেছি আমি, তাহলে এটার অ্যান্সারটা আপনার কি হবে বলেন তো? নিয়ার ফিউচারে মেশিন গুলো যে আমাদের কি হিউম্যান ইন্টেলিজেন্সকে কেন ইয়া করে ভাই, ছাপিয়ে যাবে, অতিক্রম করে যাবে, উত্তর কি ভাই? উত্তর হচ্ছে এই মেশিন গুলা কি করতে হচ্ছে না, এই যে ফিজিক্যাল যে আমাদের লিমিটেশন গুলা বা ফিজিক্যাল যে কনস্ট্রেন্টস গুলা বা এই জিনিসগুলো তাদের ফেস করা লাগছে না। সো দ্যাট উইল বি মাই অ্যান্সার। এখন এটাকে আমার সাজিয়ে লিখতে হবে। সো আমি লিখলাম হোয়াই মাইট মেশিনস ইন দ্য ফিউচার সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। সো অ্যান্সার কি হবে দেখেন, মেশিনস ইন দ্য ফিউচার মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। বুঝতে পারছেন? দেখেন এই যে হোয়াই মাইট, এটা তো আমার কোয়েশ্চেনের জন্য কি করছে, আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়েছি, তাই না ভাইয়া? সে অক্সিলারি ভার্বটাকে এবার আমি কি করবো ভাইয়া, ওই নাউনের পরে আনবো। তাহলে কি লিখবো, মেশিনস ইন দা নিয়ার ফিউচার মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। বুঝতে পারছেন? এটা আমার কোয়েশ্চেন থেকে আসছে, এটা কিন্তু আমার টেকনিক ছিল, মানে আমি কোয়েশ্চেন যেভাবে অ্যান্সারটা শুরু করতাম সেভাবেই। তাহলে কি, মেশিনস ইন দা ফিউচার মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স, এত পর্যন্ত আমি লিখলাম, তাই না? এখন আমি কি করব, কেন মানে উত্তরটা লিখবো, এস বা বিকজ যেটাতে শুরু করেন না কেন, বিকজ মেশিনস আর নট রেস্ট্রিক্টেড বাই ফিজিক্যাল কনস্ট্রেন্টস অর বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড। বুঝতে পারছেন? এই টার্মগুলো কিন্তু আমি কোত্থেকে আনছি ভাই, প্যাসেজ থেকে আনছি। বুঝতে কি পারছেন? এই যে ফিজিক্যাল কনস্ট্রেন্টস অথবা আমাদের কি বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস, এগুলো কিন্তু আপনি কোথা থেকে আনতে পারবেন, প্যাসেজ থেকে আনতে পারবেন, এখানে কোনো পাপ হবে না। অনেকে ভাবে যে কি হুবহু মনে হয় কোনো ওয়ার্ডও আনা যাবে না, একদম ভুল ধারণা ভাই। আপনি কিওয়ার্ড তো অবশ্যই কি করতে পারেন, প্যাসেজ থেকে এক্সট্রাক্ট করতে পারেন, তবে হ্যাঁ হুবহু লিখতে পারবেন না। যেমন দেখেন আমি এই লাইনটা কিন্তু আপনার কোনো এই প্যাসেজে কোনো লাইনে পাবেন না, পাবেন এই যে as machines are not restricted by the, রেস্ট্রিক্টেড জায়গায় আপনার কি অন্য কোনো ভার্ব আনতে পারতেন, লিমিটেডও আনতে পারতেন, রাইট? বুঝতে পারছেন কি জিনিসটা? ক্লিয়ার? ভাই 4-5 কেন পাওয়া যাবে না ভাই? আমি তো ভাই ভালো নাম্বার পাইছিলাম এসও 19-এ, ঠিক আছে? এসও 18-তে আমি রূপালী, এমন তো না যে আমি কোথায় মোতায় ব্যাংকে চান্স পাইছি। তো আমি যদি ভাই ওগুলোতে ভালো নাম্বার পাই, আমি যদি, আমি তো জিকে তো টু বি অনেস্ট আমি জিকে পারতাম না, এবং আমার সময় এস 19-এ শর্ট নোট আসছিল। শর্ট নোটে একটা মনে হয় ওই ব্যাংক রিলেটেড ছিল, টু বি অনেস্ট আমি ওটা পারি নাই। বুঝতে পারছেন? ওই ছিল যে মনে কি টাইপস অফ নন পারফর্মিং লোন বা ক্লাসিফাইড লোনস এর কি ছিল, ইয়ার ছিল আমার, মানে শর্ট নোট আসছিল। তো আমি যদি ক্লাসিফাইড লোন নাও লেখে, মানে একদম জিরো লেখে যদি আমি কি করতে পারি ভাই, এক্সামে যদি টপ 50-তে থাকতে পারি, তাহলে ভাই বুঝতে পারতেছেন আমার নাম্বারগুলো কোথা থেকে আসছিল, কেন আসবে না, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? আর যদি ভাই একান্ত আমাকে বিশ্বাস না করেন, তাহলে বলবো যে ভাই আমার কোর্সে ক্লাসগুলো করার দরকার নাই, কারণ আপনি তো আমাকে বিশ্বাস করতেছেন না, তাই না?
ভরসা তো আপনাকে করতে হবে। আপনি যখন একটা বাসে উঠেন তখন কি আপনি আগে চিন্তা করেন যে ওই বাস ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে নাকি, ওই বেটা চালাতে পারবে নাকি, ওই বেটাকে এক্সিডেন্ট করে মারি ফেলবো নাকি আমাকে, এইসব জিনিস কি একবার চিন্তা করেন? নাকি আপনারা নির্ভয়ে উঠেন বাসে, রাইট? আপনারা তখন চিন্তা করেন কি আমি ডেস্টিনেশনে যাওয়ার পর আমি কি করব। সো আপনারা ভাই এই কোর্স করতেছেন, এখন আপনি যদি ভাবেন যে ভাইয়া যেটা বলতেছে এটা মনে হয় সত্য না, তাহলে ভাই আমি বলবো যে এই কোর্স মোস্ট প্রবাবলি ইজ নট ফর ইউ। ওকে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস, আমি এগুলাকে টু দা পয়েন্ট স্পেসিফিক, আপনারা চাইলে কি করতে পারেন একটু এদিক সেদিক করতে পারেন, ঠিক আছে? যেমন একজন বলেছেন যে উনি বলতেছেন যে মেশিনস আর নট রেস্ট্রিক্টেড বাই দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস অর বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড লাইক হিউম্যান ইন্টেলিজেন্স। এটা যদি লেখেন কোনো সমস্যা হবে কিনা, উত্তর হচ্ছে না, লিখতে পারেন ভাই। আপনারা তো চাইলে এটাকে চুইংগার মতো একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল কথাটা হচ্ছে ভেগ কথাবার্তা লেখা যাবে না, বেশি বড় লিখতে গিয়ে কি করতে হবে না, মেইন টপিক থেকে সরে যাওয়া যাবে না, টু দা পয়েন্টে লিখলো ইউ মে গেট 80% মার্কস। ওকে, বুঝতে পারছেন ভাইয়া? পিসিসি আপনার অ্যান্সারটা আশা করি পেয়ে গেছেন। আপনার রাফি আপনার সারপাসেস কেন হবে ভাই? ক্যানের পর আবার সারপাসেস কেন দিচ্ছেন? আপনার ইয়া হয় না, সেন্টেন্সের স্ট্রাকচার হয় নাই। বিকজ অফ বিং লিমিটেশন অফ হিউম্যান ফিজিক্যাল ব্রেন, এটা কোন ইংলিশ হয় না ভাইয়া। একটু স্ট্রাকচারটা ঠিক করে নেবেন, ঠিক আছে? Machines in near future might surpass human intelligence as it is constrained by birth and ran at slow by birth. কনস্ট্রেন্ট বাই বার্থ, আচ্ছা। আপনি ফিজিক্যাল কনস্ট্রেন্টটাকে ওই বাই বার্থ বলতেছেন, এটাকে ফিজিক্যাল আসলে কি ইয়া পল্লব, আপনার অ্যান্সারটা ঠিক আছে, তবে এই ফিজিক্যাল টার্মটা আনা উচিত। কারণ এআই এর সাথে আমাদের ইয়াটা কি, এআই কিন্তু আমাদের কি ফিজিক্যাল না, রাইট? মানে ওর কিন্তু ফিজিওলজিক্যাল কোনো ইস্যু নাই, বুঝতে পারছেন, যেটা আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের আছে। সুতরাং এই ফিজিক্যাল টার্মটা আনা আমার মনে হয় উচিত, বুঝতে পেরেছেন? আনলে ভালো আর কি। ব্রেন লিমিটেড ইনবর্ন ক্যাপাসিটি বাট এআই ক্যান বি গ্রেটলি প্রোগ্রামড। হ্যাঁ, এটাও হতে পারে। আরো একটু মানে বললাম তো, এই দুটো জিনিস আপনাকে আনতে হবে। এই ফিজিক্যাল লিমিটেশনস আর হচ্ছে আমার কি বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড, এই দুটো জিনিস আপনাকে আনতে হবে কোনো মতো হলো। বিকজ মেশিনস হ্যাজ হয় না, মেশিনস হ্যাভ, নারুটো উজুমাকি। মেশিনস হ্যাভ নো ফিজিক্যাল রেস্ট্রিকশনস হোয়ার হিউম্যান মানটা ভুল হয়েছে আপনার। হিউম্যান বডি হ্যাজ ফিজিক্যাল ক্যাপাবিলিটিস। হ্যাঁ, চমৎকার হয়েছে আপনার, এটা হতে পারে না নারুটো। ঠিক আছে, মোটামুটি সবাই দেখলাম এখন অ্যান্সার করতে পারতেছেন। ইন ফিউচার মেশিনস মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স বিকজ অফ সাম লিমিটেশনস ইন হিউম্যান সাচ এজ ফিজিক্যাল কনস্ট্যান্টস বাই কনস্ক্রিপ্ট। চমৎকার। বিভূতিটা দেখতে পারেন, বিভূতি কিন্তু একই লেখা একটু বড় করে লিখছে, সেম লেখা, দেখেন বিভূতিটা কিন্তু হবে। মেশিনস মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স ইন নিয়ার ফিউচার বিকজ ইট হ্যাজ নো ফিজিক্যাল কনস্ট্যান্ট লাইক হিউম্যান। শুধু ফিজিক্যাল কনস্ট্যান্ট একটু, হ্যাঁ, সাইমম এটাও হয়। হিউম্যান ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্স হ্যাজ, ঠিক আছে। ওকে, সাম রেস্ট্রিকশনস লাইক স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড, ঠিক আছে। আরেকটা দিবেন, সাম রেস্ট্রিকশনস বলছেন, রেস্ট্রিকশনস বলে অ্যাটলিস্ট দুইটা দেওয়ার চেষ্টা করবেন, লাইক স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং অ্যান্ড ফিজিক্যাল কনস্ট্যান্ট বা ফিজিক্যাল লিমিটেশন। সো ফর দিস রিজনস, ঠিক আছে, এই কারণগুলোতে মেশিনস মাইট সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স ইন দ্য ফিউচার। চমৎকার নাজমুল সাকিব, আপনারটা হবে, তবে আমি জাস্ট একটা স্ট্রাকচার দেখিয়েছি, যে কোয়েশ্চেনটা যেভাবে আমি অ্যান্সারটা শুরু করছি এভাবে, তারপর আমি কি করলাম অ্যান্সারটা দিলাম। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি আমরা সবাই? এতক্ষণ কি ক্লিয়ার গাইস? 2 নম্বরটা আমি কি নেক্সট স্লাইডে যেতে পারি? ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডটাতে যাই সবাই। আর যাই শুভ, আমি যাই না আপনি এক্সাম হলে কি ব্লান্ডার করে দিয়ে আসছিলেন, কিন্তু ধরতে হবে এগুলো কিন্তু এত কঠিন না ভাই। সব মানে বেসিক ইংলিশে কিন্তু দেখেন, আমি কিন্তু এই আনসার করতেছি একদম বেসিক ইংলিশ, এখানে কিন্তু বেসিক ক্লজ ফ্রেজ নাই, জাস্ট টু দা পয়েন্ট আপনাকে লিখতে হবে। মেন ইয়াটা হচ্ছে কি, আপনি টিচার দেখবে যে আপনি টপিকটা মানে আপনি থিমটা ধরতে পারছেন কিনা, দ্যাটস অল। বড় লেখেন ছোট লেখেন ডাজেন্ট ম্যাটার, থিমটা ফুটে তুলতে পারছেন কিনা এটাই টিচার দেখবে। ক্লিয়ার? আর দেখেন এগুলোর একটা সময় থাকে, এগুলো কিন্তু স্পেসিফিক বা অ্যাবসলিউট অ্যান্সার বলে কিছু নাই। মানে টিচার যে একটা অ্যান্সারের সাথে মিলাবে ইটস নট লাইক দ্যাট। টিচার দেখবে যে এখানে দেখেন দুইটা জিনিস কাজে লাগে ভাই, একটা হচ্ছে টেন্স, আবার বলতেছি একটু টেন্স, এখানে টেন্সটাকে অবশ্যই কি করতে হবে, ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্ব যেটা বলো না কেন, মানে আপনাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি করা লাগবে ভাই, ঠিক রাখা লাগবে। এই দুইটা ঠিক রেখে আপনারা ভাই অ্যান্সার টু দা পয়েন্টে অথবা আনসার কন্টেস্ট ওয়াইজ যদি লিখতে পারেন ইউ উইল গেট ফুল মার্কস। ফুল মার্কস তো আসলে দেয় না, 80% মার্কস দেয় টিচাররা, ঠিক আছে। খুব এক্সট্রাঅর্ডিনারি একটা 90% মার্কস দেয়, যেটা আমার ভাই পাইতো, আমি পাই না টু বি অনেস্ট। কারণ মানে সে তো ভাই আসলে ক্লাস 6-7 থেকেই তো সে কি ওই ডেলি স্টার লিখে লিখে তার অভ্যাস তো।
তার মাথা আসে এটাই পারে, সে ম্যাথ পারে না, ঠিক আছে। আমার সাথে আবার তার এই যে কি বললাম, জ্যাক অফ অল ট্রেডস, আমি তো টু বেরোচ্ছি থেকে জ্যাক অফ অল ট্রেডস দাবি করতাম রিটেন এক্সামের বেলায়, কারণ আমি সবগুলো টপিকে কি লিখে আসতাম, মনে ভালো নাম্বার পাইতাম 80% মার্ক। সো আপনাদেরকে এই কাজটা করতে হবে যে সবকিছু যেন টু দ্য পয়েন্টে লিখতে পারেন, ওকে। আচ্ছা, এবার আমাদেরকে কি বলছে দেখি, যে হোয়াট আর দ্য সাম অফ দ্য ফিজিক্যাল লিমিটেশনস অফ হিউম্যান ইন্টেলিজেন্স দ্যাট মেশিনস ডোন্ট ফেস। ওই দেখেন তো, এই কোয়েশনটা আগের কোয়েশনটার মতোই না, জাস্ট আপনাকে একটু রিঅ্যারেঞ্জ একটু কি করতে হবে, সুন্দর করে লিখতে হবে একই জিনিসগুলো। এখন এখানে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারেন এই ইয়ার উপর বেস করে, টেক্সটের উপর বেস করে। আমাকে বলছে হোয়াট আর সাম অফ দ্য ফিজিক্যাল লিমিটেশনস, মানে আপনাকে ফিজিক্যাল লিমিটেশনস গুলা স্পেসিফিক করে বলতে হবে। যেহেতু বলছে হোয়াট আর, সবাই খেয়াল করেন, সো চেষ্টা করছে ন্যূনতম দুইটা লেখার জন্য, ন্যূনতম। কারণ এখানে আর বলছে, ইজ বলে নাই, বলে যে হোয়াট ইজ, ঠিক আছে। সো হোয়াট আর সাম অফ দ্য ফিজিক্যাল লিমিটেশনস অফ হিউম্যান ইন্টেলিজেন্স দ্যাট মেশিনস ডোন্ট ফেস, মানে মেশিন ফেস করে না কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউম্যান ব্রেন ফেস করে এমন ন্যূনতম দুটো ফিজিক্যাল লিমিটেশনস কি কি হতে পারে। মানে আপনাদের অ্যান্সারটা কিরকম হতে পারে একটু লিখে দেখান আমাকে। আমি যদি টেক্সটটা আবার আপনাদের সামনে আনি, মানে আমাকে কোয়েশ্চনটা বলছে এটা, যে হিউম্যান ইন্টেলিজেন্স ফেস করে কিন্তু এআই ফেস করে না এমন কিছু ফিজিক্যাল লিমিটেশনস আপনি লেখেন, হোয়াট আর সাম অফ দা। সো কি কি হতে পারে টু দা পয়েন্ট, একটু আমরা প্র্যাকটিস করি, মানে আপনারা একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখেন ফিজিক্যাল লিমিটেশন বলছে, এখন আমাকে ফিজিক্যাল লিমিটেশনটা কি করতে হবে ভাই, ইলাবোরেট করতে হবে, ঠিক আছে। এই যে এখানে ফিজিক্যাল কনস্ট্যান্টস যেটা লেখা ছিল, এই ফিজিক্যাল কনস্ট্যান্টস গুলো কি কি, তাহলে এই হিউম্যান ইন্টেলিজেন্সের ফিজিক্যাল আছে, প্রথমটা কি বড় দেয়া আছে কি, এই বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড, যেটা কি খুবই স্লো, রাইট। আর আরেকটা কি বলছে, এখানে বলছে এন্ড দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশন অফ দ্য হিউম্যান বার্থ ক্যানেল। তার মানে কি, একটা হচ্ছে কি দেয়ার সাইজ, সাইজ এন্ড শেপ, আরেকটা হচ্ছে কি আমাদের বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড। এইগুলো হচ্ছে কি আমাদের আমাদের ব্রেনের বা আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের কি লিমিটেশন বা ড্রব্যাক, যেটা এআই ফেস করে না। বুঝতে পারছেন কি জিনিসটা? তাহলে এটাকে আমাদের কি করতে হবে ভাইয়া, সাজিয়ে লিখতে হবে। তাহলে একজন লিখেছে ফিজিক্যাল লিমিটেশনস অফ হিউম্যান হিউম্যান আচ্ছা এইচ এ আই, ঠিক আছে, হিউম্যান ইন্টেলিজেন্স ধরলাম আমি, আর such as slow biochemical speed and size restricted of the human birth, এটা আপনার এটা হয় নাই, সাজানোটা হয় নাই রাফি, মানে গ্রামাটিক্যাল একটু ইরর আছে। The physical limitations are slow biochemical speeds and their size। এই যে আর্নিটটা হয়েছে দেখেন একদম সোজা, মানে একদম কি বলবো, স্ট্রেট কাট অ্যান্সার। তাহলে কি বলছে দেখেন, হিউম্যান ইন্টেলিজেন্স রান স্লোলি অন বায়োকেমিক্যাল প্রসেস, ঠিক আছে, এন্ড দেয়ার সাইজ ইজ সেট বাই ডাইমেনশন অফ দ্য হিউম্যান বার্থ ক্যানেল। এই জিনিসটাকে আপনারা ন্যাচারালি লিখতে পারেন, এন্ড সাইজ অফ হিউম্যান ইন্টেলিজেন্স ইজ সেট বাই, ঠিক আছে, বাই স্পেসিফিক বাই বর্ন, মানে জন্মগতভাবে কি এর সাইজটা কি আমার খুবই স্পেসিফিক বা সেট আগে থেকে কি ফিক্স করা থাকে, আর একটা হচ্ছে কি ওই স্লো স্পিড অফ বায়োকেমিক্যাল প্রসেস। সো এই দুইটা হচ্ছে কি আমাদের মেজর দুইটা কি আমার লিমিটেশনস, যেটা আমরা কি প্যাসেজ থেকে পেয়েছি। সো তখন আমি কি লিখছি, দিস আর দ্য ফিজিক্যাল লিমিটেশনস অফ হিউম্যান ইন্টেলিজেন্স দ্যাট মেশিনস ডোন্ট ফেস। এই লাইনটা কোথেকে আসছে, জাস্ট প্যাসেজ থেকে আসছে। দেখেন হোয়াট আর সাম অফ দ্য ফিজিক্যাল লিমিটেশনস, তো আমি এটা লিখছি যে দিস, এই দিস কাকে রেফার করতেছে, এই দুইটা জিনিসকে। সো দিস আর দ্য ফিজিক্যাল লিমিটেশনস অফ হিউম্যান ইন্টেলিজেন্স দ্যাট মেশিনস ডোন্ট ফেস। ক্লিয়ার সবাই? ও এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা আমি কপি করে করে করছি, কোয়েশ্চনে যদি এরকম ইয়া থাকে, সংক্ষিপ্ত আকার থাকে, ডোন্ট, আপনাদেরকে এই জিনিসটা চেষ্টা করেন অ্যাভয়েড করার জন্য, এটাকে আপনাদেরকে ফুল ফর্মে লিখতে হবে। বুঝতে পারছেন? এটা একটু ভাই কাইন্ডলি নিজেরা একটু কি অ্যালার্ট থাকবেন। যদি আমি কপি করতে গিয়ে, মানে এই যে এখানে কোয়েশ্চনটাকে কপি করে আবার যখন এখানে বসেছি তখন আমার এটা চলে আসছে, কিন্তু আপনারা কাইন্ডলি একটু কি করবেন, ফুল ফর্মে লিখবেন, ঠিক আছে। হ্যাঁ, অনেকটাই সিমিলার, অনেকটাই সিমিলার, ঠিক আছে, কারণ একই এয়া থেকে আসছে, প্যারাগ্রাফ থেকে আসছে। স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড, inherent limited brain size are some of the physical constraints human face but not the AI। চমৎকার, তাসির অ্যান্সারটা দেখেন, চমৎকার অ্যান্সার।
the biochemical processing speed human brain is slower than machine speed and the size of human brain is smaller than the size of machine memory. দেখেন এখানে কিন্তু সরাসরি আপনারটা হয় না বিভূতি, কারণ এখানে সাইজ বলতে এখানে যে আপনার ফিজিক্যাল সাইজ বলছি ইজ নট লাইক দ্যাট, বুঝতে পারছেন? সো আপনাকে এভাবে বলতে পারেন না যে স্মলার, এভাবে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। ক্লিয়ার? মানে এই সাইজটা কিন্তু আমাদের ফিজিক্যাল সাইজ না, মানে যেটা আমরা মানে ভিজিবল যেটা সাইজ সেটা কিন্তু না, এখানে সাইজ কিন্তু অন্য জিনিস বোঝাচ্ছে, ক্যাপাসিটি বোঝাচ্ছে টু বি অনেস্ট। সো আপনি এখানে চাইলে কিন্তু এই সাইজের জায়গায় কি করতে পারেন ভাই, ক্যাপাসিটিও লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই তাসির আনসারটা দেখেন, তাসির আনসারটা চমৎকার হয়েছে। শর্ট ফর্মে কি লেখা যাবে না? না, উত্তর হচ্ছে শর্ট ফর্মে লেখা যাবে না। সো ওকে, সো আমরা মোটামুটি এটা ক্লিয়ার। এরপর দেখি আমাদের লাস্ট একটা কোয়েশ্চন, why is it important to specify AI's goals carefully as it is becoming more powerful? খেয়াল করেন সবাই কোয়েশ্চনটা কি বলছে এখানে। also why is it important to specify AI goals? তার মানে আমার এখানে কিওয়ার্ড হচ্ছে কি কি, স্পেসিফাই AI goals, ঠিক আছে? কেয়ারফুলি সাধারণত আমরা কি ইয়া হিসেবে নেই না, কিওয়ার্ড হিসেবে নেই না, as it is becoming more powerful। আচ্ছা, মোর পাওয়ারফুলটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিলাম। এখন আমার হাতে যে প্রথম দুইটা প্যারা তো শেষ, তাই না? এখন আমরা থার্ড প্যারাতে চলে আসবো। থার্ড প্যারাতে ওই যে দেখেন আমি যে কিওয়ার্ড গুলো বললাম, মোর পাওয়ারফুল, তারপর হচ্ছে কি আমার সেট স্পেসিফাই এআই গোলস, তাহলে এই জিনিসগুলো আমরা দেখবো, গোল, মোর পাওয়ারফুল, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কি করব, পেজটাতে খুঁজে বের করব। সো আমরা একটু দেখি এখানে কি কি বলছে। দেখেন, once machines are better than us at designing even smarter machines, progress towards these limits would accelerate. What would this mean for us? Could we ensure a safe and worthwhile coexistence with such machines? On the plus side, AI is already useful and profitable for many things, okay? And super AI might be expected to be super useful and super profitable. তার মানে এত মন্দ কি বলছে ভাই, এত মন্দ বলছে কি এআই হচ্ছে কি প্রফিটেবল আর হচ্ছে ইউজফুল। কিন্তু এখান থেকে দেখেন, বাট দ্য মোর পাওয়ারফুল, এই যে আমার কিওয়ার্ড কিন্তু চলে আসছে, দ্য মোর পাওয়ারফুল এআই বিকামস, মানে এখান থেকে কিন্তু আমার অ্যান্সার শুরু হবে যে এআই গুলা যত পাওয়ারফুল হবে, দ্য মোর ইম্পর্টেন্ট ইট উইল বি টু স্পেসিফাই ইট গোলস। এই যে দেখেন, স্পেসিফাই না থাকলেও গোলস ছিল কিন্তু, তার মানে আমি কিন্তু সবগুলো কিওয়ার্ড পেয়ে গেছি। এখন আমি আবারও কি যাব ভাই, কোয়েশ্চনটার দিকে যাব। কোয়েশ্চনে কি বলছে যে এই এআই এর গোলগুলা স্পেসিফাই করা কেন গুরুত্বপূর্ণ, যে যখন এআই গুলা কি শক্তিশালী হচ্ছে বেশি, কেন এটা গুরুত্বপূর্ণ। সো দেখেন আমি কিন্তু অ্যান্সার গুলো এখন পেয়ে যাব। সো বলছে কি যে এআই যত বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের তত এদের গোলগুলা নির্দিষ্ট করা দরকার হয় বা গুরুত্বপূর্ণ হয়ে পড়তেছে। তারপর কি বলছে দেখেন, ফোকলোর ইজ ফুল অফ টেলস অফ পিপল, ফোকলোর মানে জানে সবাই রূপকথা, উপকথা, হু আস্ক ফর দ্য রং থিংস উইথ ডিজাস্ট্রাস কনসিকুয়েন্স কনসিকুয়েন্স সরি কনসিকুয়েন্স, ওকে, কনসিকুয়েন্সেস। কি বলছে এখানে আমাদের যে ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস কি করতে আনতো। কোথা থেকে আমরা পাচ্ছি এটা, ফোকলোর থেকে পাচ্ছি আমরা। যে আমরা যে বিভিন্ন রূপকথা পারতাম না, যে যখন বেশি পাওয়ারফুল হয়ে যায় তখন আমাদের কি খুব ট্রিমেন্ডাসলি খুব খারাপ কিছু হয়ে যেত। যেমন আমাদের কিং মিরাসের গল্প এখানে বলছে, ফর এক্সাম্পল মাইট হ্যাভ উইশড দ্যাট এভরিথিং হি টাচড টার্ন ইনটু গোল্ড। মিরাসের গল্পটা আমরা সবাই কিন্তু জানি, সে যাই টাচ করবে সেটার জন্য আমাদের কিসে পরিণত হয় ভাইয়া? আচ্ছা, কেউ কি মাইক্রোফোন অন করে রাখছেন? ওকে, আমি অফ করে দিচ্ছি, আবার আসি ভাই। তো কি বলছে যে আমাদের আগে ইয়া থেকে আমরা কি পাই, বিভিন্ন যে গল্পগুলো আছে গল্পতে আমরা কি পাই, যে এই টার্মটা আমরা একটু হাইলাইট করবো কারণ এটা আমরা এক্সামে লিখবো, ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস, ওকে ওকে। তো এখানে কিং মিডাসের কথা বলা ছিল যে সবকিছু টাচ করলে যেন গোল্ডে কনভার্ট হয়ে যায়, কিন্তু সে দেখা গেল কি সে খাইতে গিয়েও যে যে জিনিসগুলো খাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, গোল্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটার মানেটা কি, মানে যত বেশি পাওয়ারফুল হবে তত আমাদের একটা কি আছে, প্রবাবিলিটি আছে যে ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস আমরা ফেস করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে চাইছে, কেন ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সারটা কি লাগবে এবার? তা দেখেন আমি শুরু করবো কিভাবে, এভাবে, ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে ইজটাকে পরে আনবো, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পেসিফাই এআই গোলস কেয়ারফুলি, ঠিক আছে, অ্যাজ ইট ইজ বিকামিং মোর পাওয়ারফুল, বিকজ দিয়ে শুরু করবো আমরা। দেখেন, it is important to specify AI goals carefully as it is becoming more powerful. এটা ছিল আমার কোয়েশ্চন থেকে।
এখন আমাদের কোয়েশ্চেনে অ্যান্সার করতে বলছে হোয়াই, কেন। সো আমি অ্যান্সার করছি বিকজ বা এস দিয়ে। এস ইফ আবার কি অন্য মিনিং এ চলে যায়, জন্য এস না দিয়ে বিকজ দিয়েছি। বিকজ ইফ দ্য গোলস আর নট সেট কারেক্টলি, আমি যদি গোলগুলো যদি কি করি সেট না করি, তাহলে কি হবে ভাইয়া, পাওয়ারফুল এআই মাইট ব্রিং ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস। ক্লিয়ার? অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, বিকজ আমরা যদি গোলগুলো যদি সেট না করি, উই মে ফেস বা হিউম্যান রেস ক্যান ফেস বা হিউম্যান রেস মে ফেস ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস। ক্লিয়ার সবাই? তো আপনাদের মধ্যে একজন দেখেন চমৎকার ভাবে একই জিনিসটাকে সে একটু অন্যরকম করে লেগেছে, যে ফর অ্যাভয়েডিং দ্য ডিজাস্টার্স কনসিকোয়েন্সেস ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পেসিফাই এআই গোলস কেয়ারফুলি। চমৎকার। এই তো আপনারা ধরে ফেলতে পারছেন ভাই, আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটা একটা বেসিক। আপনার একটু এটাকে এদিক সেদিক করে কি করতে পারেন ভাই, অ্যান্সার করতে পারেন। দেখেন এক যে নাম কি ভাই, তো নামও পড়তে হতেছি না আমি, জুনা কি মনে হয় নাকি। আমি যেটা বলছি উনি একই কথা বলছে, একটু ঘুরে বলতেছে, কিন্তু দেখেন আমাদের কিছু কিওয়ার্ড কিন্তু কি থাকতে হবে, অবশ্যই এক্সামে থাকতে হবে এই জিনিসটা, ডিজাস্টার্স কনসিকুয়েন্সেস। ক্লিয়ার? এটা অ্যাভয়েড করার জন্য হোক, ঠিক আছে, উনি কি করলো, এটা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, গোলগুলো সেট করতে হবে। এআই গোল শুড বি, এটা কি লেখছে নাহিদুল, আপনার ইংলিশটা হয় নাই। এআই গোল শুড বি স্পেসিফাই, এটা তো ভাই ইংলিশ হয় নাই। না ভাই আপনার ইংলিশটা ইয়াতে লিখতে অনেক সমস্যা হচ্ছে নাহিদুল। ইফ উই ডো নট স্পেসিফাই দ্য টাস্ক, ভাই এখানে টাস্ক কেন আসবে? এই সবাই একটু খেয়াল করেন, একজন লেখছে, সবাই একটু ওরটা ওরটা ওনারটা পড়েন। বলছি ইফ উই নারুটো উজুমাকি, ইফ উই ডো নট স্পেসিফাই দ্য টাস্ক অফ পাওয়ারফুল এ, আচ্ছা এখানে কি স্পেসিফাই কাকে করতে বলছে, এআই গোল কেনা। সো এখানে টাস্ক লেখছে মানে কি, টিচার বুঝে নিচ্ছে যে কি আপনি উল্টাপাল্টা লেখা শুরু করছেন, টু দা পয়েন্টে নাই আর। বুঝতে পারছেন? এই ধরনের লেখা লেখা যাবে না নারুটো। ইট ক্যান বি ভেরি ডিজাস্ট্রাস ফর হিউম্যান রেস। নারুটো আপনার লেখাটা একটু চেঞ্জ করেন। মাইট নেরেশন আমরা যখন পড়েছিলাম, মে থাকলে ওই যে পাস্ট ইয়াতে মাইট বুঝায়, তো এখানে মাইটের জায়গায় কি করতে পারেন, মে দিতে পারেন, মাইটের জায়গায় কি করতে পারেন, ইট ক্যান দিতে পারেন, এটা ডিপেন্ড করে, সমস্যা নাই। অল আর কারেক্ট। বুঝতে পারছেন রাফি? টু মিটিগেট দ্য ডিজাস্টার্স, এই দেখেন আরেকটা দেখেন, আপনারা আর্নি আর একটা অ্যান্সার দিচ্ছে, এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। উনি বলেছে টু মিটিগেট দ্য ডিজাস্টার্স কনসিকোয়েন্সেস লাইক দ্য মিশেফ অফ কিং মিডাস। যদি এখানে উনি কিং মিডাসকে নিয়ে আসছে একটু বড় করার জন্য, স্টিল ইটস ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পেসিফাই এআই গোলস। এখন ওনার জায়গায় যদি আমি থাকতাম, আমি ওই মিডাসটাকে লিখতাম না, টু বি অনেস্ট এখানে। কারণ আমার এখানে তো ভাই ফোকলোরকে এখানে রিলিভেন্ট করতে বলে নাই, তাই না? আমাকে শুধু বলছে কি এআই গোলগুলো কেন ইয়া করা দরকার, স্পেসিফাই করা দরকার। সো আমি এখানে ফোকলোরে যাচ্ছি না, আমি শুধু কি থাকতেছি, টু দা পয়েন্টে অ্যান্সার ফিক্স থাকতেছে। সো আর্নি স্টাইলে যদি আমি লিখতাম তাহলে এটা হইতো টু মিটিগেট দ্য ডিজাস্টার্স কনসিকুয়েন্সেস ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পেসিফাই এআই গোলস। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা এখন আরেকটা জিনিস, আপনারা যখন কোয়েশ্চেন গুলো পড়বেন, কোয়েশ্চেন গুলো পড়ার পর ওই যে একজন বলে ফেলছে যে কেন আমি এখানে কিং মিরাসের কথা লিখবো না, কারণ কিং মিরাসের কথা অলরেডি একটা কোয়েশ্চনে আছে। এই যে সবার লাস্টেরটা, হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি অফ কিং মিরাস ইলাস্ট্রেট ইন দ্য কনটেক্সট অফ এআই ডেভেলপমেন্ট। এখন ভাই এটা একটা খুবই ক্রিয়েটিভ প্রশ্ন, এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটা এইচডব্লিউ হিসেবে রাখলাম, ঠিক আছে, মানে আপনারা একটু লেখে আমাকে একটু নেক্সট ক্লাসে আমাকে বা একটু কেউ এতে আমি একটা ইয়া করব এই, আচ্ছা আমি এই কাজটা করি, এইগুলো হয় না, নেক্সট ক্লাস বললে হয় না। এই যে ক্লাস শেষে আমি একটু পরে ক্লাস যখন শেষ হবে আমি একটা পোস্ট করব, পোস্ট লিখবো যে অ্যাসাইনমেন্ট। তো আপনারা এইটার অ্যান্সারটা আপনারা কি করবেন, কমেন্ট আকারে লিখবেন, ঠিক আছে, আমি ওখানে রিমার্ক করতে আমার জন্য সুবিধা হবে, রাইট? এটা করলে মনে হয় ভালো হয়, ঠিক না? কি বলছে বুঝতে পারছেন? মানে এই যে লাস্টের ই নাম্বারটা, এইটার কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনারা দিবেন, ঠিক আছে, আর ওই রিপ্লাই অপশনে গিয়ে আমি কি করে দিব ভাইয়া, মানে ওটা ফিডব্যাক দিব, তাহলে মনে হয় এটা আরো ইন্টারেক্টিভ হয়, রাইট? সো এটা করলে মনে হয় ভালো হয়, কারণ ওই যে আমি যে বললাম কালকে দেখবো, এটা হয় না আসলে, বা নিজেরা করবেন, নিজেরা করে কার সাথে ম্যাচ করবেন। সো আমার মনে হয় একটু পরে ক্লাস শেষ করে আমি পোস্টটা দিব, আর ওই পোস্টের মধ্যে আপনারা কি করবেন, এইটার অ্যান্সারটা শুধু দিবেন প্রত্যেকে, ঠিক আছে। হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি অফ কিং মিডাস ইলাস্ট্রেট ইন দ্য কনটেক্সট অফ এআই ডেভেলপমেন্ট, আমি দেখতে চাই আপনাদের মধ্যে কার মাথায় কি ধরনের খেলা খেলে, ঠিক আছে। সো এখানে একটা জিনিস কিন্তু মিসিং আছে, কেউ কি বলতে পারবেন যে কম্প্রিহেনশনের কোন জিনিসটা মিসিং? এনিওয়ান? একটা, আচ্ছা একটা জিনিস কিন্তু মিসিং আছে, অনেক সময় কোশ্চেন থাকে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিম, হ্যাঁ রাইট, এই মিসিং জিনিসটা হচ্ছে আননি ধরতে পারছে, এটা হচ্ছে ভাইয়া আমাদের টাইটেল।
টাইটেল দিয়ে আমার মনে হয় আরেকটা ক্লাস আমার রাখা উচিত এই কম্প্রিহেনশন এর উপরে। ঠিক আছে? সো আরেকটা ক্লাস আমি নিব যেখানে মানে আমি ইয়াটা সিলেক্ট প্যাসেজটা সিলেক্ট করব যেখানে কোয়েশ্চনে কি থাকে? হোয়াট ইস দ্য মেইন থিম? প্রিভিয়াস এর কোয়েশ্চন থেকে আমি একটা চয়েস করব, চুজ করব। ঠিক আছে? এই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো। রাইট, রাইট। টাইটেল। আর টাইটেলটা শিখানোর পরে আপনারা এই যে থিমটা কেন বললাম? আজকের এই কোয়েশ্চনের এই যে লাস্ট যে কোয়েশ্চনটা এটা থেকে আপনারা কিছুটা থিমের কনসেপ্ট পাবেন। তারপরে ওই টাইটেলের ক্লাসে আমি চাইলে একটু কি করব লাস্টের দিকে থিম মানে যখন বলে হোয়াট ইস দ্য মেইন থিম আমি থিম আসলে টাইটেল জানলেই আপনারা থিম পারবেন। বুঝতে পারছেন? কারণ টাইটেলটা বেসিক্যালি থিম থেকেই তো আমরা টাইটেলটা এক্সট্রাক্ট করি, তাই না? সো হ্যাঁ, লাস্টে অনেক সময় দেখবেন যে বলে যে গিভ এ সুইটেবল টাইটেল। এটা বেসিক্যালি বিআইবিএম দিত। এটা আপনার আর্টস ফ্যাকাল্টি দেয় না। তো বলা যায় না, দেয় না মানে কি দিবে যে না এটার কোনো গ্যারান্টি নাই। দিতেই পারে। ঠিক আছে? আমাদের অবশ্যই প্রিপেয়ার থাকা উচিত। সুতরাং আরেকটা ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে টাইটেল তৈরি করতে হয়। এবং দেখেন এই টাইটেলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন আরো জায়গায় দেখেছেন। কোথায় দেখেছেন বলতে পারবেন? আপনারা ফোকাস রাইটিং লেখেন না? ফোকাস রাইটিং কেউ যদি ওই যে ভিতরে যদি হেডলাইন গুলো যদি কি করতে চান, লিখতে চান সেখানে কিন্তু কি টাইটেল ফরম্যাটে লিখতে হবে, রাইট? না সবগুলা কোয়েশন এড করে দিলে থিম হয়ে যাবে। না, না এইসব ভুয়া জিনিস কে শিখেছে ভাইয়া? থিম বেসিক্যালি এটা আপনি লেখেন আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? ট্রান্সলেশনের ক্লাসটা আগে নিলে একটু ভালো হতো। এই লং প্র্যাকটিসের ব্যাপার তো। আচ্ছা। এই টাইটেলটা লাগে আমাদের কোথায়, কোথায় কে বলতে পারেন? টাইটেলটা লাগে আরেকটা জায়গায়। ফোকাসে লাগে, আরেকটা হচ্ছে সামারি রাইটিং এ লাগে। ক্লিয়ার? তো এই ২ টা জায়গায় কিন্তু আপনার টাইটেল জরুরি। সুতরাং টাইটেল মেকিংটা আমরা আরেকটা ক্লাসে ভালো করে শিখব। ওকে গাইস? সো বেসিক্যালি ক্লাস আজকে এত পর্যন্তই। আপনারা অনেকক্ষণ সময় নিয়ে আমার সাথে থেকেছেন। সেটার জন্য ধন্যবাদ। তবে একটা অনুরোধ আবার বলতেছি, একটু পরে যে ফেসবুকে আমি যে পোস্টটা দিব ওইটার কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই, অবশ্যই এই যে আজকের আমি এটা পিডিএফটা দ্রুতই দিয়ে দিব। ঠিক আছে? এখন দিয়ে দিচ্ছি। এইটার কোয়েশনের অ্যান্সারটা আমাকে কি করবেন? নিজেদের মাথায় যেটা আসে উইথআউট টেকিং এনি কাইন্ড অফ হেল্প ফ্রম এআই অর গুগল। ঠিক আছে? অর গ্রুপমেট। আপনারা এটার কোয়েশনের অ্যান্সারটা আমাকে অবশ্যই কি করবেন? ফেসবুকে লিখে দিবেন। ঠিক আছে? এটা আপনাদের আজকে টাস্ক থাকলো। So, okay, so that was all about tonight's class. I hope all of you have enjoyed it. ডিসেম্বরে নাজমুস সাকিব ডিসেম্বরে প্রিলি হওয়ার সমূহ সম্ভাবনা। ডিসেম্বরে কবে ইয়ারা চাচ্ছে ওই ইয়ার সাথে যেন ক্ল্যাশ না করে। বিশেষ রিটেনের সাথে যেন কি হয় ওভারল্যাপ না হয় সেটা নিয়ে তারা